আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। তুমি এত ভালো শাশুড়ি কেন আম্মু? খালামণি কি তোমার সৎ মায়ের মেয়ে? জ্বরের ঘরে বলা শান্তির কথা শুনে বিচলিত নোবায়ের ঠোঁট কামড়ালো। তাসলিমা বেগম ঠোঁট টিপে হাসলেন, বললেন, ও মা, ও কি কথা? সৎ বোন হবে কেন? আমার নিজের বোন তানজিনা। রাগ বেশি একটু, ছেলে মানুষ কিন্তু মন ভালো, বাচ্চা কাচ্চাদের শাসনে রাখে বেশি। ওর কথায় তুমি কিছু মনে করো না। সেই জ্বরের ঘর কাটিয়ে উঠতেই শান্তির শাশুড়ির নাওটাও হলো। এই বাড়িতে ওর সবচেয়ে পছন্দের মানুষ তাসলিমা বেগম, আর তাসলিমা বেগমের সবচেয়ে ভালোবাসার মানুষ নোবায়েত। উনি বুঝেন ছেলের সঙ্গে ছেলে বউয়ের সম্পর্ক আর 5টা দম্পতির মতো স্বাভাবিক নয়, তাই চেষ্টা করেন বাচ্চা মেয়েটার মনে নিজের ছেলেকে গভীরভাবে লেপ্টে দেওয়ার। নোবায়েত শান্তিকে ভালোবেসে বিয়ে করেনি ঠিক, কিন্তু বিয়ের পর থেকে শান্তি ছাড়া সে কিছু ভাবতে পারে না, এটাও বেঠিক নয়। সে মা, তাই বুঝে। যে ছেলে বিয়ের আগে কোনো মেয়ের সাথে বন্ধুত্ব পর্যন্ত করেনি, যে ছেলে আজ বিয়ের পর বউকে চোখে হারায়, সামান্য কিছু হলেই দিশেহারা হয়, হবেই না বা কেন? এত বছর নিজেকে শক্ত দেয়ালে বন্দি করে রেখেছে এ কারণেই তো, সম্পূর্ণ হালাল একটা মানুষকে হালালভাবে নিজের সবটুকু দিয়ে ভালোবাসার জন্য। ছেলের মন বুঝে শান্তিকে আপন করে নিয়েছেন তিনি। মাতৃহারা শান্তিও মা পেয়ে নতুন জগতে বিচরণ করছে। সময়টা তার ভালোই যাচ্ছে, কিন্তু মাঝে মাঝে বুকের গহীনে তীক্ষ্ণ এক অনুভূতি জেগে ওঠে। সেই রাতে আচমকা ঘুম ভেঙে যাওয়া, শরীরের উপর ওই লোকটার পোক্ত শরীর আর মুখ, গলা ভরে দেওয়া অজস্র স্পর্শ, ভুলতে পারে না। কতগুলো দিন পেরোলো, কতবার বডি ওয়াশ দিয়ে গোসল করলো, তবুও যেন ওই ছোঁয়াগুলো লেগে আছে গায়ে, মনে সর্বস্ব জুড়ে। আজ নোবায়েতের অফিস যাওয়ার তাড়া বেশি। 1 ঘন্টা আগেই তৈরি হয়ে নিল। ফজরে নামাজ পড়ে ঘুমিয়েছে শান্তি। তৈরি হওয়ার সময় নোবায়েতের টুকিটাকি শব্দ শুনে ঘুম হালকা হলো। এরপর আচমকা ফোনের রিংটনের শব্দ কানে লাগতেই ঘুম ভেঙে গেল। চট করে উঠে বসতেই দেখলো শ্যামাঙ্গ মানবটি ফর্মাল পোশাকে সো হ্যান্ডসাম, সো এলিগেন্ট লুকে আয়নার সামনে দাঁড়িয়ে ফোনে কথা বলছে। 1 হাত প্যান্টের পকেটে, আর 1 হাত কানে আইফোন চেপে ধরা, দৃষ্টি আয়নাতে, ঠোঁটে স্মিত হাসি। একটুখানি ক্র্যাশ খাওয়া যাবে কি? ওহ, যাবে না। পরক্ষণেই ভাবলো, কেন যাবে না? জামাইটা তো তারই, হোক গায়ের রং চাপা বয়স্ক। এই দুটো স্পট ছাড়া বাকি সব তো ওকে। তাহলে ক্র্যাশ খেতে সমস্যাটা কোথায়? ভাবতে ভাবতে মিনি ক্র্যাশ খেয়ে ফেললো। এরপর হাই তুলতে তুলতে উঠে এসে দাঁড়ালো নোবায়েতের পেছনে। কোনো কিছু না ভাবেই পেছন থেকে 2 হাত জড়িয়ে ধরে বলল, ওফো নাফের জান, আমি তো ছোটখাটো ক্রাশ খেয়ে ফেললাম আপনাকে দেখে। পার্সোনাল অ্যাসিস্ট্যান্টের সাথে কথা বলছিল নাফের। এরই মধ্যে অপ্রত্যাশিত ঘটনাটি ঘটিয়ে ফেলায় প্রথমে চমকালো, ভড়কালো, এরপর বিব্রত বোধে চটজলদি ফোন কেটে দিয়ে পেছন ঘুরে দাঁড়ালো। ভুরু জোড়া কুচকে তীক্ষ্ণ স্বরে বলল, শান্তি, আমার পিএর সঙ্গে কথা বলছিলাম। নিমেষে শান্তির অনুভূতির দফারফা হয়ে গেল, মগজ গরম হয়ে গেল তক্ষণে। চোখ কটমট করে তাকিয়ে তিরিক্ষি মেজাজে বলল, পিয়ের সাথে কথা বলুন বা তার বউ, তা শুনে আমার কি কাজ? নিজেকে কি মনে করেন আপনি? বাংলাদেশের সুপারস্টার? রেগে যাচ্ছ কেন? ফোনে কথা বলার সময় এভাবে এসে জড়িয়ে ধরে যান সম্বোধন করছো। আবার প্রেস্টিজ বলেও তো একটা কথা আছে। আমার মতো একজন সম্মানীয় ব্যক্তির জন্য ওদের সামনে এটা বিব্রতকর। এতই যখন বিব্রতকর, বিয়ে করেছেন কেন? রাস্তাঘাটের কোনো মেয়ে এসে তো আর জান প্রাণ বলেনি, ঘরের বউই তো বলেছে। ঘরের বউ জান, আপনাকে জান বলবে না তো কি বলবে? পাশের বাসার চাচা বলবে? রেগে বোম হয়ে চিৎকার করে একথা বলতেই নোবায়েত চমকে উঠল। শান্তির মুখে হাত চেপে বলল, ছি ছি, এসব বললে লোকে পাগল বলবে। রাখ তোর লোক, তুই একটা বুড়ো, এই জন্যই বউয়ের জান ডাক ভাল লাগে না তোর। বলেই ফুঁসে উঠে ঘর ছাড়তে উদ্যত হলো। নোবায়েত তড়াক করে ওর হাত টেনে ধরে বলল, শান্তি, সকাল সকাল অশান্তি করো না, আমার তারা আছে আজ। গায়ে পড়ে ঝগড়া কেন করছো? আর কথায় কথায় তুই তুকারি বন্ধ করো। ছাড় হাত। ফের তুই ডাকে মেজাজ খারাপ করলো নোবায়েতের। ধরে রাখা শান্তির হাতে বল প্রয়োগ করে কাছে টেনে আনলো। শান্তি ছুটতে ছটফট করছে, কিন্তু নোবায়েতের শক্তির কাছে গুলিয়ে উঠতে পারল না। নোবায়েতকে টেনে এনে মুখোমুখি দাঁড় করিয়ে বলল, আসল সমস্যাটা কোথায় বলো তো? এই অল্প কদিনেই ভালো টালো বেশি ফেলেছো নাকি? গায়ে পড়ে রাগটা কি তবে ভালোবাসার বহিঃপ্রকাশ? সাপের মতো ফুঁসে উঠল শান্তি। এই রে, চোখ দিয়ে গিলে খাবে যেন। নোবায়েত ওর ধারালো নীলছে চোখ দুটোই শীতল দৃষ্টি নিক্ষেপ করলো। মুস্কি হেসে মুখ বাড়িয়ে কানে কানে বলল, নোবায়েত তালুকদার নাফের কিন্তু মন পড়তে জানে, সবার না, শুধুমাত্র বউয়ের।
এরপরেই দূরে সরে হাত ছেড়ে দিল। শান্তির কি যে হলো, সমস্ত রাগ ঝরে পড়ল এক নিমেষে। নুবায়েত 2 মিনিট অপেক্ষা করলো ওর থেকে কিছু শোনার, কিন্তু ও বলল না। হতাশ নুবায়েত তাই সব গুছিয়ে বেরিয়ে যেতে উদ্যত হলো। তখনই শান্তি তড়িৎ কণ্ঠে বলল, আচ্ছা, আমি বাড়িতে বসে থাকতে থাকতে বোরিং হয়ে গেছি। আজ বন্ধু বান্ধব নিয়ে বেরোতে চাই। কপাল কুঁচকে পা দুটো থামিয়ে ফেলল নুবায়েত। ঘুরে দাঁড়িয়ে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলল, আমি বন্ধু বান্ধব বুঝি না শান্তি, সময় বের করে আমি বাইরে নিয়ে যাব। তাছাড়া নেক্সট উইকে তোমার কলেজে অ্যাডমিশন, ভুলে যাওনি নিশ্চয়ই? আপাতত বাসায় বসে বসে যে বইগুলো এনেছি ওগুলো পড়ে সময় কাটাও। চেঁচিয়ে উঠল শান্তি। কি বলতে চাচ্ছেন নাফের? আমার কোনো বন্ধু থাকতে পারবে না? এক্স্যাক্টলি তাই শান্তি। বিয়ের পূর্বে আমার কোনো বান্ধবী ছিল না, স্বাভাবিকভাবেই বউয়ের কাছে তাই আমার প্রত্যাশা অনেক বেশি। যদিও বিয়ের পূর্বে তোমার সম্পর্ক জীবন নিয়ে আমার মাথা ব্যথা নেই, কিন্তু বিয়ের পরবর্তী জীবনে তোমার সবটা নিয়ে আমার মাথা ব্যথা আছে। চুলের গোড়ায় খুশকি আছে কিনা, হাতের নখে ময়লা জমলো কিনা, স্বাভাবিক না অস্বাভাবিক যাচ্ছে, পেইন হলে সেটা কতটা যন্ত্রণার A to Z, সবটাতে এই নুবাইদ তালুকদারের মাথা ব্যথা আর মনের যন্ত্রণা অনেক বেশি। আর এক মুহূর্ত দাঁড়ালো না নুবায়েত, চোখের পলকে রুম ত্যাগ করলো। শান্তি তাজ্জব। তার হাঁ হয়ে যাওয়া মুখে ডান হাতের তালু চেপে ধরল সহসা। এরপর ঘন ঘন চোখের পলক ফেলতে ফেলতে গিয়ে বসলো বিছানায়। শরীরটা আর ধরে রাখতে পারছে না সে, মাথা ঘুরছে। এই নাফের এসব কি বলে গেল, কি তার এমন অস্থির লাগছে কেন? সে কি মরে টরে যাচ্ছে? প্রাণটা কি বেরিয়ে পড়বে এক্ষুনি? আলগোছে শুয়ে পড়ল শান্তি। তারপর কাপা কাপা ডান হাতটা বুকের বাঁ পাশে চেপে ধরে বিড়বিড় করে বলল, নাফে, আপনি মোটেও সুবিধার পাত্র নন। নানু ভাই ভুল চিনেছেন আপনাকে। শাশুড়ি আম্মু জানিনি না তার ছেলেটা কি হাই লেভেলের রেড টু গুচু। অ্যারেঞ্জ ম্যারেঞ্জ মতের অমিল হবে, ঝগড়াঝাটি করে বিতৃষ্ণ হবে মন। দুজন দুজনে ছায়া মারালেই শরীরটা জ্বলে যাবে। ক্ষণে ক্ষণে অশান্তি আর অশান্তি ঠেকবে। অপরিণত শান্তি তার বিবাহিত জীবন নিয়ে এমন কিছুই ধারণা করেছিল। সেই ধারণা অনুযায়ী কল্পনায় একটা অশান্তির সংসার তৈরি করেছিল সে। সুযোগ পেলেই যা বাস্তবে প্রয়োগ করত। চেষ্টা করত নুবায়েতের জীবনটা ঝালাফালা করে দেওয়ার। সেই চেষ্টা ধীরে ধীরে নুয়ে পড়তে শুরু করেছে। ইদানিং অশান্তি করতে ভালো লাগে না শান্তির, তবুও সে অশান্তি করে। তবে সেগুলো খুবই মিষ্টি অশান্তি হিসেবে ধরা দেয় নুবায়েতের মনে। শ্যামবর্ণের নুবায়েতকে দেখলে কিছুকাল আগেও মুখ ভেঙচাত শান্তি। মনে মনে শত সহস্রবার কালামানিক নাম জপত। অথচ আজ এই শ্যামলাটে সুদর্শন মানবটির প্রতি ভীষণ রকম আগ্রহ বোধ করে। কোথায় তার অপরিণত মনের সেই কিশোর বয়ফ্রেন্ড? ওসব যেন আজ কেবলই ঘুমের ঘরে এক সাধারণ স্বপ্ন মাত্র। লম্বা চওড়া সুঠাম দেহের অধিকারী, ভারিক্কি বুদ্ধিমত্তার, গম্ভীর মুখে শীতল দৃষ্টি বা পৌরশালী ওই প্রগাঢ় চাউনির মুস্কি হাসিতেই যেন আটকা পড়ে গেছে নানুমণি আর নানু ভাইয়ের রূপবতী অথচ উচ্ছৃঙ্খল নাতনি শান্তিসুধা। প্রতিটি মেয়ের জীবনে একটা সময়কাল থাকে যখন অজানাকে জানার আগ্রহ বাড়ে। অচেনা কেউ একজন হুট করে মনের গভীরে এঁটে বসে রয়, হৃদয়ে বাড়ায় তীব্র উৎকণ্ঠা। সবচেয়ে অপছন্দের জিনিস বা ব্যক্তি খুবই বিস্ময়করভাবেই হয়ে ওঠে সবচেয়ে পছন্দের কেউ। সময়কালটা আসে অল্প বয়সে, যখন তীব্র ভালো লাগাটুকুর বাইরে সবচেয়ে বেশি প্রাধান্য পেয়ে যায় অহংবোধ। চারপাশ ঘিরে থাকে সেই অহং দুমড়ে মুচড়ে পড়তে গিয়েও পড়ে না, আটকে রয়। শান্তি জীবনে সেই সময়টাই চলছে। অচেনা নুবায়েত ধীরে ধীরে চেনা হয়ে উঠছে। অপছন্দের মানুষটাকে প্রতিনিয়ত চোখের সামনে দেখে চারপাশের মানুষজনদের তাকে নিয়ে উৎসাহ উদ্দীপনা আর তার সম্পর্কে বলা অজস্র প্রশংসা শুনে কিভাবে যেন ভালো লাগতে শুরু করেছে। যেই ভালো লাগার শেষ সীমান্ত তার অজানা। যে মানুষটাকে পাঞ্জাবি পাজামাতে দেখে একদিন সে নাক ছিটকে ছিল, আজ সে মানুষটাকে এই পোশাকে দেখলে সে অপলক তাকিয়ে থাকে। তার সে পলকহীন চাউনিতে যখন নজর আটকে, নুবায়েদের মুস্কি হেসে ভুরু বাঁকিয়ে প্রশ্ন করে, কি ব্যাপার শান্তি, এই কালো বুড়ো বরের প্রেমে টেমে পড়ে যাচ্ছ নাকি? প্রেমের সূত্রপাত ঘটে গেছে। ভীষণ রকম একটা প্রেম অনুভূতিতে জড়িয়ে যাচ্ছে সে। আচ্ছা, প্রেমের কি কোনো ঘ্রাণ আছে? ঘ্রাণটা কেমন? নাফের কি কোনোভাবে তার প্রেমে পড়ে যাওয়ার ঘ্রাণ পাচ্ছে? সুঘ্রাণ? এক নিমিষে বার কয়েক ঢোক গিলে শান্তি আমতা আমতা করে দৃষ্টি লুকায়। দুর্বল হয়ে আসা মনটাকে পরিণত করে তিরিক্ষি মেজাজে। তারপর রুক্ষ গলায় বলে, আহা, শখ কত বুড়োর। এই শান্তি সুধা কারোর প্রেমে পড়ে না। ওকে, সে প্রেমে পড়ায় কিন্তু প্রেমে পড়ে না। নুবায়েত তখন দুষ্টু হাসে, লম্বা এক শ্বাস টানে। এরপর কাছে এসে শান্তির কণ্ঠস্বর আটকে দিয়ে ফিসফিস করে বলে, বাতাস অন্যদিকে বইছে মিসেস, ধাক্কাটা সামলাতে পারবে তো? শান্তি তখন ঘন ঘন ঢোক গিলে রাগত চোখে তাকায়।
ওর নীলচে চোখ দুটোর রাগ দেখে নিজের চোখ দুটো আলগোছে বন্ধ করে নেয় নোবায়েত। সুযোগ পেয়ে দুহাতে তার বুকের পাটায় ধাক্কা মেরে রুম ত্যাগ করে শান্তি। বিড়বিড় করে কি যেন বকতে বকতে চলে যায় মেয়েটা। বকাগুলো নোবায়েত ঠিকঠাক শুনতে পায় না। দুষ্ট মিষ্টি ঝগড়ার ছলে একটু আধটু কাছাকাছি চলে আসা, তারপর আবার ছিটকে দূরে সরে যাওয়া। অফিসে কাজের চাপ নোবায়েতের, শাশুড়ির সঙ্গে যত ব্যস্ততা শান্তির। বোনাস হিসেবে রয়েছে একই সঙ্গে খালা এবং কাকি শাশুড়ির সঙ্গে পায়ে পা লাগিয়ে মুখে মুখ চালিয়ে ঝগড়া। এই তো নিজের চেয়ে ঢের বেশি বয়সের বরের সঙ্গে দাম্পত্য জীবন চলছে শান্তির। আজ নোবায়েত অফিস থেকে ফিরল রাত 11টা নাগাদ। প্রতিদিন 8টায় বাড়ি ফেরা মানুষটা আজ 11টায় এলো। এই নিয়ে শান্তির কোনো ভাবান্তর নেই। সে দিব্যি সাউন্ড বক্সে গান ছেড়ে নাচানাচিতে ব্যস্ত। গতকাল বিকেলেই মামাতো ভাই পাপন এসে সাউন্ড বক্সটা গিফট করে গেছে, কারণ আজ শান্তির 17তম জন্মদিন। পাপনের পরীক্ষা আগামীকাল, তাই আজ আসতে পারবে না বলে গতকালে একটু সময় বের করে প্রান্তিকে নিয়ে এসেছিল। আহ্লাদা আটখানা হয়ে গিয়েছিল শান্তি। আহা, ভাই বোন দুটো কতই না ভালোবাসে তাকে। নোবায়েত রুমে এসে দেখলো শান্তির সুগঠিত শরীরটা খুব সুন্দর কৌশল খাটিয়ে নিতে ব্যস্ত। যদি এসব পছন্দ করে না সে, তবুও ঘরের ভেতর একা একা বলে কিছু বলল না। চুপচাপ পোশাক পাল্টে বাথরুমে গিয়ে শাওয়ার নিল। এরপর শর্ট প্যান্ট পরে উদাম শরীরে বাথরুম থেকে বের হতে শান্তি তড়িঘড়ি করে গান বন্ধ করে প্রস্তাব ছুড়ল। আজ এত লেট যে, কাহিনী কি? গলায় তোয়ালে ঝুলানো নোবায়েতের, যার এক কোণা দিয়ে কানের পানি মুছতে মুছতে আয়নার সামনে গিয়ে দাঁড়ালো। ছোট ছোট চুল দিয়ে ফোঁটা ফোঁটা পানি ঝরছে। বা হাতে চুলগুলো এলোমেলো ছাড়লো। ড্যাব ড্যাব করে হ্যান্ডসাপ বর নাফেরকে দেখলো শান্তি। অবচেতন মুক্ত হলো হৃদয়। ইদানিং বারংবার যেটা হয়েই থাকে, আহা মুগ্ধতা। শান্তির চোখে নিজের জন্য এই মুগ্ধতা টের পায় কি নাফের? তার জীবনে প্রতি মুহূর্তে অশান্তি তৈরি করার শান্তিও যে আজকাল নিগুড় এক অশান্তিতে ভুগছে, জানবে কি সে? না চাইতেও ছোট্ট করে দীর্ঘশ্বাস ফেলে শান্তি। আকস্মিক মাথায় রক্তে চলে যায়। কত বড় সাহস এই নাফেরের! তার প্রশ্নের উত্তর দেয় না। নিমেষে তর্জনী উঁচিয়ে প্রচণ্ড ঝগড়ার তালে সামনে গিয়ে দাঁড়ালো। চিৎকার করে বলল, আপনার সাহস তো কম না, আমার প্রশ্নের উত্তর দিচ্ছেন না। সারাদিনের লাগামহীন ব্যস্ততায় মাথা ধরেছিল নোবায়েতের, তাই আশকের শান্তির এই চিকন গলার ধারালো চিৎকার মস্তিষ্কে আঘাত হানল। তালা ধরল কানে। ঠান্ডা মাথার নোবায়েত খুব একটা চটে না, আর যখন চটে যায় সামনের ব্যক্তির অবস্থা খুব খারাপ হয়ে যায়। আজ জোরছে চটল নোবায়েত। সামলাটে স্নিগ্ধ মুখাবয়ব কঠিন করে ফেলল নিমিষে। চোখ দুটো গরম করে তাকিয়ে দিল দুর্ধর্ষ এক ধমক। শান্তি আশা করেনি এমন কিছু। ভেবেছিল স্বাভাবিক তর্ক বিতর্ক হবে, রোজ যেমন হয়, কিন্তু এমন দৃষ্টি আর ধমকে আটকে উঠল সে। নড়বড় হয়ে রইল পা দুটো, তবুও সাহস করে বুকে দম নিয়ে ধারালো দৃষ্টিতে তাকিয়ে রইল। থমকানো কণ্ঠে বলল, আপনি এত বড় জল্লাদ, আমাকে এভাবে ধমকাচ্ছেন? ধমক দিয়েও আশ্চর্য হয়ে গেল নোবায়েত। কি দিয়ে তৈরি এই মেয়ে? এর জায়গায় অন্য কেউ হলে নির্ঘাত নিঃশ্বাস আটকে তার সামনে থেকে পালাতো। তার শান্তি পালানো তো দূরে থাক, সামান্য ধরলও না। গম্ভীর মুখে কয়েক মুহূর্ত তাকিয়ে রইল নোবায়েত। শান্তির দৃষ্টি অনড়, যা ধীরে ধীরে তীক্ষ্ণ হচ্ছিল। নিশ্চিত গায়ে পড়া ঝগড়া বাজানোর প্রস্তুতি নিচ্ছে। খিদে পেয়েছে তার, ঝগড়া করার মুড নেই একদম, তাই সরে গেল। শান্তির জন্মদিন আজ, সেজন্য নিজের পছন্দসই একটা উপহার এনেছে। শান্তির পছন্দ হবে না জানে, তবু এনেছে। যদিও কোনোদিন পছন্দ হয় তবে নিশ্চয়ই পড়বে। নোবায়েত সরে যেতেই মাথায় আগুন ধরে গেল শান্তির। তাকে অবজ্ঞা, এত জঘন্য একটা ধমক দিল, আবার অবজ্ঞাও করা হচ্ছে। এই নাফেরকে ছাড়বে শান্তি? নোবায়েত রেখে দেওয়া শপিং ব্যাগটা নিয়ে শান্তিকে দিয়ে বলল, শুভ জন্মদিন, এটা রাখো। ফুঁসে উঠল শান্তি। শপিং ব্যাগটা হাতে ধরেই ছুঁড়ে ফেলল ফ্লোরে। স্তব্ধ হয়ে গেল নোবায়েত। কত বড় বেয়াদব তার বউ! আর কত ছাড় দেবে? আর না, এমেকে যত ছাড় দেবে ততই উদ্যত হয়ে উঠবে। এবার শক্ত করে ধরার পালা। মাত্র কয়েক মাসেই কলেজ থেকে গোটা 10 নালিশ পেয়েছে। ঘরের বউয়ের নামে যদি এত নালিশ আসে, কত আর সহ্য করা যায়? নালিশ পেয়ে যখন তার সত্য মিথ্যা যাচাই করতে যায়, লজ্জায় মুখ লুকাতে ইচ্ছে করে। তার বউ সিনিয়র ছেলেদেরও পিঞ্চ করে। সেদিন এক সিনিয়র তার গার্লফ্রেন্ড নিয়ে ক্যান্টিনে গল্প করছিল। শান্তি গিয়ে ছেলেটাকে প্রশ্ন করেছে, ভাইয়া, এটা আপনার কত নাম্বার? আমার বান্ধবী তো 3 নাম্বার ছিল, রাইট? গতকাল আরেক সিনিয়রকে চোখ মেরেছে, যে কিনা নোবায়েতের পিওর ছোট ভাই। এছাড়া ক্লাসে পড়া শিখে যায় না। টিচার পড়া ধরলে না পারলে গর্ব করে বলে, স্যার, আমি ম্যারিড। বিবাহিত মেয়েদের স্টুডেন্ট লাইফ কি সুখকর হয়? রান্না বান্না সেরে, সংসার সামলে, জামাইয়ের হাতে পায়ে ধরে তারপর কলেজে আসতে হয়। সেখানে প্রতিদিন পড়া মুখস্থ করে আসা কি বিলাসিতা নয়? শান্তির এসব আজগুবি কথায় বন্ধু বান্ধবরা অবাক হয়।
কেউ কেউ দুঃখ পায়, আর স্যারের চোখে জাগে বিস্ময়, কারণ নোবায়েত তালুকদার নাফের সম্পর্কে পুরোপুরি ধারণা আছে তার। ছেলেটা কি পরিমাণ ব্যক্তিত্ব সম্পন্ন, নারীদের প্রতি তার কি প্রগাঢ় সম্মানবোধ, অথচ তার বউকে না তার হাতে পায়ে ধরে কলেজে আসে। শান্তিদের কলেজের কেমিস্ট্রি লেকচার ওবায়দুল স্যার নোবায়েতের এক বন্ধু, তাই শান্তির স্বামী শ্বশুরবাড়ির লোকজন কেমন আলাদা করে বলার প্রয়োজন নেই। পড়াচোর শান্তি যে টিচারদের ঢপ দিতে ওস্তাদ এ সম্পর্কে এখন ভালোই অবগত সবাই। শান্তির ওসব আচরণ নিয়ে অল্প রাগ ছিল, আজ ভয়াবহ এই বেয়াদবির জন্য অল্প রাগটা বেড়ে গেল। অগ্নিচোখে তাকিয়ে ফুঁসছিল শান্তি। কিছু একটা বলার জন্য উদ্যত হতেই নোবায়েত ওকে আক্রমণ করলো। দুকাঁধে গায়ের সর্বোচ্চ শক্তি প্রয়োগ করে চেপে ধরে ক্রোধ মিশ্রিত গলায় বলল, তুলে জাস্ট আছাড় দিব। চমকে উঠল শান্তি। মনে হলো না এমনি এমনি ভয় দেখাচ্ছে নাফের। অন্তরে উপচে পড়া ভয়টা লুকিয়ে ফেলল নিমিষে, ঢোক গিলল সন্তর্পণে, যেন বুঝতে না পারে নাফের। তারপর তাচ্ছিল্য করে বলল, আর আমি বুঝি ছেড়ে দিব? উঠে এসে আপনার মগজ চিবিয়ে খাবো। না, এই মেয়ে দম্বার পাত্রী নয়। নোবায়েত আজ এক চুল ছাড় দেবে না। তার ভেতরে অদম্য জেদ চেপে বসলো, শান্তিকে পরাস্ত করার জেদ। তাই চোয়াল জোড়া শক্ত করে আচমকা পাজা কোলে করে নিল শান্তিকে। এরপর সত্যি সত্যি আশ্রয় ফেলল, কিন্তু টাইলস করা শক্ত ফোলের নয়, নরম বিছানায়। তবুও কোমরে ব্যথা পেল শান্তি। ও মাগো বলে এক হাত কোমরে চেপে চিৎকার করে উঠতেই নোবায়েত ক্রোধে গর্জনরত নিঃশ্বাস ছাড়তে ছাড়তে ওর শরীরের ওপর নিজের বলবান দেহটা ছেড়ে দিল। একদিকে আচমকা কোমরে লেগেছে, আরেকদিকে নোবায়েতের ভারী শরীরের চাপে ভর্তা হওয়ার উপক্রম। ওই যে পাটায় পিষে কিছু ভর্তা করা হয় না, অমন ভর্তা। আহ কি ভার, ফিয়েরো মাগো বলে দুহাতে নোবায়েতের বুকে ধাক্কা দিল। পা দুটে নড়চড় করার সাধ্য নেই, ওগুলো যেন ট্রাকের চাকায় আটকা পড়েছে। ওহ! নোবায়েত নামক গাড়ির পা নামক দুই চাকার কাছে পুরোপুরি জব্দ শান্তির দোপা। ধীরে ধীরে দুহাতও বল প্রয়োগ করে জব্দ করলো। দুটো শরীর আর শরীর থাকা হাত পা একে অপরের সঙ্গে লেপ্টে আছে। একজন অনিচ্ছায়, আরেকজন তীব্র ইচ্ছায় গায়ের জোর খাটিয়ে বউকে আয়ত্ত করার জেদে। শান্তির টালমেটাল লাগছে। নাফের তাকে এভাবে আক্রমণ করলো কেন? এমন করেই বা তাকিয়ে আছে কেন? এক্ষুনি যেন গিলে খাবে। হায় হায়, মেরে ফেলবে না তো? কি জোর শরীরে, কি আগুন চোখে! নিমেষে চোখ বন্ধ করে ফেলল শান্তি। অমনি চট করে কল্পনায় দেখে ফেলল নাফের ঠোঁটের দুপাশ দিয়ে দুটো বড় ধারালো দাঁত, যা এক্ষুনি তার গলায় ডাবিয়ে দিবে, শুষে নেবে শরীরের সব রক্ত। এরপরই মৃত্যুর কোলে ঢলে পড়বে সে। তার লাশটা বস্তা ভরে গুম করে দেওয়া দৃশ্য দেখার শেষেই থর থর করে কাঁপতে কাঁপতে চোখ খুলল। একটা অদ্ভুত ভয় আর ঘোরের ভেতর রাক্ষসরূপী নাফেরের থেকে। নিজের প্রাণ বাঁচাতে নিজের ভেতর সঞ্চয় করলো এক দৈব শক্তি। এরপর কোনো কিছু না ভেবে ফের চোখ বুজে মুখ এগোলো। হাত পা শরীরবন্দি, এই মুখটুকুই এখন তার অস্ত্র। তাই বড় একটা হা করে নাফেরের মুখে শক্ত করে কামড়ে ধরল। আজ সারাটা দিন ঝুম বৃষ্টি। উদাস মুখে বসে আছে শান্তি। জানালার থাইয়ে বৃষ্টির ফোঁটায় দৃষ্টি স্থির, মন জুড়ে চিনচিনে অস্থিরতা, যা ক্ষণে ক্ষণে মুখ দিয়ে বলায় ভালো লাগে না, ভালো লাগছে না। শান্তির কি তবে ভালো না লাগার অসুখ হলো? আবহাওয়া বলছে ভালো না লাগার নয়, এই অসুখের নাম প্রেম। প্রেম আসুখে আক্রান্ত শান্তি। গত দুদিন ধরে নাফিরের দেখা নেই। সুন্দরী কিশোরী বউয়ের কামড় খেয়ে সুঠামদের বলিষ্ঠ বর কি তবে পালালো? সেদিন ভয়ানক রাগে চোখ মুখ লাল করে বেরিয়ে গেছে নোবায়েত। শান্তি ভেবেছিল বাড়ির লোক ডেকে অশান্তি করবে। পরের দিন অপেক্ষাও করেছিল নানা ভাই আর মামাদের। নিশ্চিত তারা এসে বিচার করবে, কঠিন শাস্তি দেবে। কত বড় বেয়াদব! জামাইয়ের ঠোঁটে চুমো না দিয়ে কামড়ে রক্ত বের করে দেয়। মনে মনে সিদ্ধান্ত নিয়েছিল সবাই যখন তাকে বকবে, ধিক্কার দিবে, সে মাথা নত করে কান ধরবে। তারপর নরম গলায় বলবে, এই কান ধরে বলছি নানু ভাই, আর কখনো এত বড় অপরাধ করব না। কান ধরতে লজ্জা পায় না শান্তি, পাবে কি করে? এমনও দিন তার গেছে যে দুষ্টমি অন্যায় করে দিনে বেশ কয়েকবার কান ধরে উঠবাস করতে হয়েছে। স্কুলে কতদিন যে প্রায় প্রতিটি ক্লাসে কান ধরে দাঁড়িয়ে থেকেছে হিসাব নেই। তাই অভ্যস্ত এবং দুধ ভাতের মতো সহজ শাস্তি অনায়াসে নিতে চেয়েছিল। নানু ভাই যদি তবুও বকাবকি করত, ইমোশনাল কথা বলে চোখের জল ফেলতো, তাহলে সে সান্ত্বনা দিত। সান্ত্বনা বাণীও তৈরি ছিল। কান্না করো না নানু ভাই, আমি স্বীকার করছি এভাবে নিজের স্বামীর ঠোঁটে কামড়ে দেওয়া ঠিক হয়নি। আমি তোমাকে প্রমিস করছি 100 বার কান ধরে উঠবোস করার পর রুমে গিয়ে বরের কামড়ে দেওয়া ঠোঁটে 100টা চুমু খাবো। বাঁধিয়ে রাখার মতো কপাল শান্তির। সব পরিকল্পনা জলে পড়ল। সে রাতে ঘটে যাওয়া ঘটনা কেউ জানতেই পারল না। নোবায়েত কাউকে জানালো না, কেউ শান্তিকে বকলো না, কৈফত চাইল না। শান্তি কেন নাফেরকে কামড় দিয়েছে?
ফলশ্রুতিতে না চাওয়া হলো ক্ষমা, না পাওয়া হলো শাস্তি, আর না দেওয়া হলো নোবায়েদের ঠোঁটে সরি মেশানো চুমো। ওহ, পরের দিন ভোরবেলা শাশুড়ির ডাকে ঘুম ভাঙল শান্তির। সকাল 8টা বাজে। শুনতে পেল তাসলিমা বেগম বলছেন, শান্তিমা, তাড়াতাড়ি উঠো, কলেজে যাবে না? 2 দিন যাওনি, আজ কিন্তু যেতেই হবে। তড়িঘড়ি করে উঠে বসলো শান্তি। পুরোপুরি ঘুম ছাড়াতে অনুভব করলো বুকের ভেতরটা কেমন খা খা করছে। এত শূন্যতা অনুভব করছে কেন শান্তি? এই শূন্যতায় যে নতুন পরশ, নতুন করে আবার কি হারালো সে? হৃদস্পন্দন কেঁপে উঠল কেমন। ঢোক গিলে বিছানা ছেড়ে দরজা খুলল। শাশুড়ির স্নিগ্ধ মুখটা দেখে একটু ভালো লাগার অনুভূতি হলো। আকস্মিক প্রশ্ন করে বসলো, না ফের এসছে আন্টি? তাসলিমা বেগম যেন এই প্রশ্নে ব্যাকুলতা টের পেলেন। তবে কি শান্তি তার ছেলেকে মিস করছিল? মেয়েটা ভালোবাসে তার ছেলেকে? মনে মনে খুশি হলো ভীষণ। পরক্ষণে মুখ ভার করে ফেলল নোবায়েদের কথা মনে করে। ছেলেরা কি হলো হঠাৎ? বাড়ি ফিরছে না কেন? দীর্ঘশ্বাস ছাড়ল মুহূর্তেই। শান্তির উদ্বিগ্ন মুখে তাকিয়ে নরম স্বরে বলল, না মা, অফিসে কাজের চাপ খুব, চাপ কিছুটা কমলেই আসবে। তুমি তাড়াতাড়ি ফ্রেশ হয়ে খেতে আসো। গোপনে হাফ নিঃশ্বাস ছাড়ল শান্তি। বিড়বিড় করে বকা দিল নোবায়েদকে, শালা বেঈমান, আমার কামড়টাই দেখলি? তুই যে বস্তা ভরা শরীর দিয়ে চিপকে ধরেছিলি সেটা দেখলি না? কলেজে যাওয়ার মন নেই শান্তির, তবু আজ যাবে। বাড়িটা বিষাক্ত লাগছে এখন। যে বিয়ে করে আনলো সেই লাপাত্তা। তবে এ বাড়িতে থেকে কি হবে শুনি? ঝড়ের বেগে হাত মুখ ধুয়ে তৈরি হলো সে। এরপর খেতে গিয়ে দেখলো খালা শাশুড়ি মাকে বলছেন, কপাল করে বউ পেয়েছো আপা, তাকে ঘুম থেকে ডেকে তুলতে হয়, তোষামত করে খাবার খাওয়াতে হয়। বোন তানজিনার কথা শুনে তাসলিমা বেগম উত্তর দিলেন, তুই কেন ওর পিছনে লাগিস তানু? বাচ্চা মেয়ে, আমার একটা মাত্র ছেলের বউ, সবে ইন্টারে পড়ে। ওর থেকে আমাকে কি আশা করতে বলিস? ওইটুকু মেয়ে আমাকে রেঁধে বেড়ে খাওয়াবে, সব কাজ করে দেবে? আমার কি সেই বয়স হয়েছে রে? শাশুড়ির কথা শুনতে শান্তির মন ভালো হয়ে গেল। ঠোঁটের কোণে ফুটলো হাসি। কিছুক্ষণ আগে যে বাড়িটা বিষাক্ত লাগছিল সে বাড়ি এখন স্বর্গ মনে হলো। নাফের নেই তো কি হয়েছে, এই শাশুড়িকে নিয়ে এসে এক জনম কাটিয়ে দিতে পারবে। এত ভালোবাসা শাশুড়ি তার, আহা, একদম মাখনের মতো। ভেবেই চপল পায়ে এগিয়ে এসে শাশুড়ির গালে টপ করে চুমু খেলো। তাসলিমা বেগম হকচকিয়ে গেলেন বৌমার কাণ্ড দেখে। বিরক্ত হলো তানজিনা বেগম, বলল, এ কেমন অসভ্যতামি। শান্তিও বিরক্ত হলো, চোখ দুটো কুঁচকে বলল, শাশুড়িকে আদর করে চুমু দিলে অসভ্যতামি হয় জানতাম না তো। এমন ভান করছেন যে পাশের বাড়ির খালুকে গিয়ে চুমু দিয়ে আসছি। হতভম্ব হয়ে গেল তানজিনা বেগম। তাসলিমা বেগম শান্তিকে চুপ করতে বললেন, এসব বলতে হয় না শান্তি, শান্ত হয়ে বসো, আমি খাবার দিচ্ছি। তানজিনা বেগম ঘৃণায় ছিচি করে উঠলেন। আপার দিকে তাকিয়ে অসহায় গলায় বললেন, এভাবে মাথায় উঠিও না আপা। শান্তি কিছু বলতে যাবে তখনই তাসলিমা বেগম চোখে ইশারায় থামিয়ে দিলেন। তারপর রান্নাঘরে গেলেন খাবার আনতে। সেই সুযোগে তানজিনা মেজাজ দেখিয়ে শান্তিকে বললেন, লজ্জা করে না? বেলা করে ঘুম থেকে উঠতে শাশুড়ি হাতে রাধা খাবার নির্লজ্জের মতো গিলতে, এখন ছি। খাবার নিয়ে খোটা। শান্তির মাথায় রক্ত উঠে গেল। অগ্নি চোখে তাকিয়ে শক্ত গলায় বলল, জামাইয়ের টাকার খাবার আর শাশুড়ির রান্না খেতে কেন লজ্জা করবে? জামাইটাও আমার, শাশুড়িটাও আমার। অন্যের জামাই অন্যের শাশুড়ি তো আর না। উচিত জবাব দিলে অস্বস্তি ঠেকলো মেয়েটার। এখন যদি নোবায়েদ থাকতো নিশ্চয়ই আরো কিছু শক্ত কথা খালামণিকে বলতো, শান্তির পাশে ঢাল হয়ে দাঁড়াতো। বুকের ভেতরটা হাহাকার করে উঠল। নোবায়েদকে মিস করলো ভীষণ। কিছুক্ষণ পূর্বে রুমে অনুভব করা শূন্যতা কিসের জন্য ছিল এবার টের পেল। শান্তি কাঁদতে পারে না, কোনো ব্যথায় ওর চোখে জল গড়াতে পারে না, কিন্তু মন কাঁদতে শুরু করলো। নাফের আপনি কোথায়? একটা মানুষ এত অল্প সময়ে তার জীবনে এত বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠল কখন? হাসফাস চিত্তে না খেয়ে উঠে পড়ল শান্তি। এরপর রুমে গিয়ে কলেজ ব্যাগটা নিয়ে বেরিয়ে পড়ল তড়িৎ। কলেজ প্রাঙ্গণে পা রাখতেই শান্তির মেজাজ গরম হতে শুরু করলো। কিসের পড়াশোনা? বেঁচে থাকতে হলে পড়াশোনা করতেই হবে, নয়তো বেঁচে থাকা যাবে না। এমন কোনো নিয়ম কি জীবনের জন্য আছে? না, এমন কোনো নিয়ম নেই। কারো থেকে শুনেনি এমন নিয়ম। তার নানা বাড়ির কাজের মহিলা মেয়েগুলো খুব একটা শিক্ষিত নয়, তবুও দিব্যি বেঁচে আছে। কাজ করছে, খাচ্ছে, ঘুমাচ্ছে, বিয়ে করে সংসারও সামলাচ্ছে। যত অশান্তি তার, এত অশান্তি আরও আর ভালো লাগছে না। ধুর বালের পড়াশোনা। মনে মনে এসব ভেবেই ঘুরে দাঁড়ালো শান্তি। ক্লাসে যেতে ইচ্ছে করছে না। কাছাকাছি একটা পার্ক আছে। শিশু পার্ক লেখা থাকলেও বড়দের আনাগোনা বেশি, তাই সে পার্কে গিয়ে বসে রইল।
আধ ঘন্টা পর পার্কের সামনে মামাতো ভাই পাপনকে দেখতে পেল। কয়েকজন বন্ধু নিয়ে জটলা পাকিয়ে দাঁড়িয়ে আছে। শান্তি চটজলদি বেরিয়ে এসে পাপনকে ডাক দিল। পাপন জটলা থেকে বেরিয়ে এসে অবাক কণ্ঠে বলল, আরে শান্তি, তুই কার সাথে এসেছিস? নাফে ভাই যে বললো তুই কলেজে গেছিস, সে কি করে? এখনো কলেজের নাম করে পার্কে আসছিস? কার সাথে এসেছিস রে? চোখ টিপল পাপন। শান্তি চোয়াল শক্ত করে বলল, কারো সাথে না, একা একাই মন ফ্রেশ করতে এসেছি। বলিস কি, তোর মনে আবার ধুলাবালি জমলো কবে? শান্তি কিছু বলতে উদ্যত হয়েও থেমে গেল। 1 মিনিট, পাপন ভাইয়া কি বললো? নাফের বলেছে আমি কলেজে এসেছি, তার মানে নাফের জানে আমি কলেজে। আমার খবর জানে নাফের, তবে আমি কেন জানি না তার খবর? আপন মনে প্রশ্নগুলো জমতেই ফের আরও একটি প্রশ্ন আসলো মাথায়। পাপনের সাথে নাফেরের দেখা হয়েছিল। তোমার সঙ্গে নাফেরের দেখা হয়েছিল পাপন ভাই? দাদু ভাইয়ের সঙ্গে আজ নাফে ভাইয়ের অফিসে গিয়েছিলাম। শুনলাম সে অফিসে নেই, ফ্ল্যাটে রয়েছে। তারপর সেখানে গিয়ে কিছুক্ষণ আড্ডা দিলাম আর কি। দাদু ভাইও ব্যবসায়িক কিছু কাগজপত্র নিয়ে আলাপচারিতা করলো। ফ্ল্যাট মানে কিসের ফ্ল্যাট? ঘোড়ার ডিমের ফ্ল্যাট মুরগি। নাফে ফ্যাশন লিমিটেডের মাথার উপর ডিরেক্টরের পার্সোনাল একটা ফ্ল্যাট রয়েছে। একথা শুনে ভাবলেশীন হয়ে গেল শান্তি। পাপনের সাথে কাছের একটা কফি শপে গিয়ে কফি খেলো। মাথা ঠান্ডা হলো আস্তে ধীরে। পাপন বলল, কি চিন্তা করছিস? চমকে উঠল শান্তি, বলল, নাফেরের ফ্ল্যাটে যাব। ও বাবা, তাই নাকি? সারপ্রাইজ দিবি বুঝি? ফের চমকালো শান্তি। আমতা আমতা করে বলল, হ্যাঁ। আচ্ছা চল তাহলে নামিয়ে দিয়ে আসি, আমার বন্ধুদের সঙ্গে একটা মিটিং আছে, তাড়াতাড়ি কর। পাপন গিয়ে শান্তিকে কোম্পানির সদর দরজায় থাকা দারোয়ানের সাথে পরিচয় করিয়ে দিল। দারোয়ান তো অবাক, তাদের স্যার বিয়ে করেছে, কই তারা তো কেউ জানে না। এরপর এক কর্মচারী দিয়ে শান্তিকে ফ্ল্যাট পর্যন্ত পৌঁছে দেওয়া হলো। পাপন চলে গেছে নিচ থেকে। কর্মচারী ছেলেটা ফ্ল্যাটের সামনে গিয়ে বলল, ম্যাডাম, এই তো স্যারের ফ্ল্যাট। থ্যাংক ইউ আপনাকে, এবার যেতে পারেন আপনি। আদেশ শিরোধার্য এমন ভঙ্গিতে চলে গেল ছেলেটা। শান্তির দীর্ঘশ্বাস ছাড়ল। এরপর কলিং বেল চাপ দিল বার কয়েক। ভেতর থেকে দরজা খোলা হলো না। ক্লান্ত লাগছিল শান্তির, তাই অপেক্ষা করার জন্য দরজায় পিঠ ঠেকিয়ে দাঁড়াতে গিয়ে অনুভব করলো দরজা পিছিয়ে যাচ্ছে। চকিতে ঘুরে তাকালো শান্তির। কেউ দরজা খুলেনি। ভেতর থেকে দরজা লাগানোই ছিল না, শুধু ভেড়ানো ছিল, যা সামান্য ধাক্কায় আপনা আপনি খুলে গেছে। আকাশের চাঁদ হাতে পাওয়ার মতো খুশি ছলকে ওঠে মনে। দুষ্টমি চাপে মাথায় চুপি চুপি গিয়ে নাপেরকে ভয় দেখাবে সে। লাপাত্তা হওয়ার প্রতিশোধ নেবে। কত বড় সাহস! লাপাত্তা হয়ে যায়, ফোনটা পর্যন্ত বন্ধ করে রাখে। মনের আনন্দে চুপি চুপি ভিতরে ঢুকলো শান্তি। ইয়েস, এটাই ড্রয়িং রুম, কিন্তু ফাঁকা। সামান্য একটা কাঠের চেয়ার পড়ে আছে, তার পাশে ইয়া বড় একটা লাগেজ। কার ওটা? ওখানে ওভাবে পড়ে আছে কেন? ধুর, অত চিন্তার কাজ নেই। নাফের কোথায় সেটা দেখি। পা টিপে টিপে বেডরুমের দিকে এগিয়ে গেল শান্তি। দরজা বন্ধ। বাব্বা, মেইন দরজা বন্ধ করেনি, অথচ বেডরুমের দরজা বন্ধ। কত ঢং যে জানে এই নাফের। ভেবেই দরজায় টোকা দিতে উদ্যত হয়ে থেমে গেল শান্তি। ওপাশে জানালা খোলা। বা চমৎকার, তাহলে জানালা দিয়ে কতক্ষণ লোকচুরি ভয় দেখানো যাক। মনটা উৎফুল্ল হয়ে গেল। ফের পা টিপে টিপে জানালার কাছে গিয়ে দাঁড়াতেই থমকে গেল চোখ জোড়া। পা থেকে মস্তক পর্যন্ত থরথর করে কেঁপে উঠল। মেরুদণ্ড পেয়ে দরদর করে গড়িয়ে পড়ল সেচ জল। বাকশক্তি হারিয়ে দৃষ্টি জোড়া বুঝে ফেলল আচমকা। কয়েক মুহূর্ত কাটল অবিশ্বাসে। পরক্ষণে কিশোরী হৃদয় তাচ্ছিল্য করে উঠল। অবিশ্বাসের কি আছে? কে এই নাফের? নোবায়েত তালুকদার নাফের কে? কতদিনের পরিচয় তার সঙ্গে? বিয়ে হয়েছে মানেই সে ফেরেশতা নয়, আর না মানুষটা সৎ। হু করে উঠল বুকটা। নিজেকে সামনে নিল পর মুহূর্তে। কাপা কাপা হাতটা বুকের বাম পাশে চেপে ধরে বিড়বিড় করে বলল, ভাগ্যিস শুধু মিসই করছিলাম, ভাগ্যিস ভালোবাসিনি, ভাগ্যিস ঠকে যায়নি মায়ের মতো, ভাগ্যিস। কিন্তু নানু ভাই, সে তো ঠকলো। এ পর্যায়ে চোখ দুটো ঝাপসা হলো শান্তির। তবে কি প্রথম কাঁদবে মেয়েটা? এ প্রথম কোনো দুঃখ কি ছুবে ওকে? কোনো এক ব্যথাই হবে কি হৃদয় ব্যথিত? ফুটপাত দিয়ে টলমালো পায়ে হাঁটছে শান্তি। মস্তিষ্ক সম্পূর্ণ ফাঁকা। শরীরটা অবশ লাগছে ভীষণ। কিছুক্ষণ পূর্বে দেখা দৃশ্যটাকে বারবার মনে পড়ছে। এত কোনো মনে পড়ছে ওই দৃশ্যটা? প্রশ্নটি মাথায় চক্কর দিতেই খেয়াল করলো বারবার মনে পড়ছে না। আসলে দৃশ্যটা মন পোড়াচ্ছে। তার মন কেন পুড়ছে এত? জ্বলে পুড়ে খাক হয়ে যাচ্ছে কেন হৃদয়? নাফের স্বামী বলে? ফটাফট 3 কবুল পড়ে বিয়ে করে নেওয়া বরটাকে অন্য এক নারীর সংস্পর্শে দেখে বুক কাঁপাকে কি বলে? ভালোবাসা নাকি অন্য কিছু? অন্য কিছুই বোধহয়। সেই অন্য কিছুটা কি? ভাবতে ভাবতে অকুলান হয়ে পথেই বসে পড়ল শান্তি। বিড়বিড় করে বলল, বউ বউ অনুভূতি। হ্যাঁ, বউ বলেই হয়তো বরের কাছে অন্য নারীকে দেখে জ্বলে যাচ্ছে মন। মস্তিষ্ক সব
আচমকা বুকের বাপাশে হাত রেখে ভাবল, এখানটায় এত কাঁপছে কেন? সহ্য করতে পারছি না। ধ্বংস করে দিব, সব ধ্বংস। বড় বড় করে নিঃশ্বাস ফেলতে শুরু করলো শান্তি। এরপর চট করে উঠে দাঁড়ালো। চোখ দুটো ভয়ঙ্কর লাল। অমন টকটকে লাল চোখ দেখলে যে কেউ কেঁপে উঠবে। ভালোবাসা কি বুঝে না শান্তি, বিয়ে নামক সম্পর্কের গভীরতাও জানে না। তবে আজ অনাকাঙ্ক্ষিত দৃশ্যটি দেখে তার ভেতরে তোলপাড় শুরু হয়েছে। এই তোলপাড়ের কারণ হতে পারে বউয়ের অধিকার। দাঁতে দাঁত চেপে রুদ্ধশ্বাসে চলে গেল স্থানীয় থানায়। থানার ওসি শান্তির ছোট মামার বন্ধু কাদের খান কোনো একটা ফাইল ঘাটাঘাটি করছিলেন। হঠাৎ বাইরে হট্টগোল শুনতে পেয়ে বেরোতেই দেখলেন এক কনস্টেবলের সাথে তর্ক করছে শান্তি। সে চটজলদি এগিয়ে এসে বললেন, শান্তি মামুনি, তুমি এখানে? কিছু কি হয়েছে? নিমেষে থমকে গেল কনস্টেবল। শান্তি দম নিয়ে ছুটে এলো কাদের খানের সামনে। হাঁপাতে হাঁপাতে বলল, তোমাকে এক্ষুনি আমার সাথে যেতে হবে মামুর বন্ধু। এরপর মাথা নেড়ে না না করে ফের বলল, না না, আগে একটা কেস নাও। আমি প্রতারণার মামলা করতে চাই। হকচকিয়ে গেলেন কাদের খান। এতটুকু মেয়ে প্রতারণার মামলা করবে? কে করলো ওর সঙ্গে প্রতারণা? সর্বনাশ, প্রেম ঘটিত ব্যাপার নয় তো? ঢোক গিললেন তিনি। স্নেহশীল হয়ে বললেন, মামুনি, কি হয়েছে বলো তো? কারোর সাথে ঝগড়া করেছো? আমাকে শেয়ার করো। শান্তি অধৈর্য হয়ে বলল, না মামুর বন্ধু, না, কারোর সাথে ঝগড়া করিনি। আগে তুমি আমার মামলা নাও, তারপর সব বলছি। কাদের খান ভাবুক হয়ে বললেন, আগে সব শুনতে হয়, জানতে হয়, তারপর মামলা নিতে হয়। তুমি আমাকে সবার আগে পরিষ্কার করে বলো তো ঠিক কি হয়েছে। এ পর্যন্ত বলেই তড়িৎ গলায় আবার বললেন, এক মিনিট, তুমি তো হাঁপাচ্ছ, চোখ দুটো লাল, কান্নাকাটি করেছো নিশ্চয়ই। এসো, ভেতরে এসে বসো, আগে এক গ্লাস পানি খাও, তারপর সব শুনছি। শান্তি স্বভাব সুলভ অবাধ্যতা করে বলল, না না, সময় নষ্ট করা যাবে না, তাহলে ওদের ধরতে পারবো না। তোমাকে এক্ষুনি আমার সঙ্গে যেতে হবে। ওদের কোমরে দড়ি বেঁধে থানায় আটকে রাখতে হবে। আগে বলো কি হয়েছে, আমি জানতে চাই। আমার বর তার বেডে অন্য একটা মেয়েকে নিয়ে আছে। আমি জাস্ট নিতে পারছি না। খুন চেপে গেছে মাথায়। আমি জাস্ট খুন করে দিব যদি তুমি ওদের উপযুক্ত শাস্তি না দাও। ঢোক গিললেন কাদের খান। বিস্মিত কণ্ঠে বললেন, তোমার বর? কি সব বলছো? বিয়ে কবে হলো তোমার? প্র্যাঙ্ক করছো রাইট? না মামুর বন্ধু, না, আমি প্র্যাঙ্ক করছি না। জাস্ট ট্রাস্ট মি মামুর বন্ধু। আমার বিয়ে হয়েছে নাফের প্রতারকের সঙ্গে। নানু ভাই আমার বিয়ে দিয়েছে, আর ওই প্রতারকটা। সবটা খুলে বলল শান্তি। রাগঢাক কিচ্ছু রাখলো না। কাদের খানের চোয়াল লজ্জায় ফুলে গেল। এই মেয়ের মাথা ছিট আছে, না হলে কি ওইভাবে বলতে পারে? শান্তি এক নিঃশ্বাসে সব বলা শেষ করে বলল, আমি জানি তোমাকে এসব বলার নির্লজ্জতা হলো, কিন্তু আমি স্মার্ট মেয়ে। কেন নাফের আমার সাথে প্রতারণা করতে পারে তার একটা ধারণা দিয়ে দিলাম তোমাকে। সে আমাকে বিয়ে করেও পেল না। বেটা পাওয়ার চেষ্টাই তুই করিসনি। এটা না ভেবে আমার ওপর দোষ দিয়ে আরেক মেয়ের সঙ্গে ইটিস পিটিস ডেটিং ফেটিং করে ফেললি। আমি ওকে ছাড়বো না মামুর বন্ধু, ছাড়বো না। চিৎকার করে উঠল শান্তি। ওর চিৎকারে কাদের খান সহ আশেপাশে থাকা গুটি কয়েক পুলিশ কেঁপে উঠল। কাদের খান ঠান্ডা মাথায় জিজ্ঞেস করলেন, তোমার হাজবেন্ডের নাম কি মামুনি? নুবাই তালুকদার নাফের। নাফে ফ্যাশন লিমিটেডের ডিরেক্টর। মাই গড, সিরিয়াসলি? তালাল আঙ্কেল ওর সঙ্গে তোমার বিয়ে দিয়েছে? শান্তির মুখটা থমথমে হয়ে গেল। ভয়ে ভয়ে বলল, তুমি চেনো? নিশ্চয় চরিত্রের ঠিক নেই, আগে থেকেই জানতে। ও গড, নানু ভাই কেন বিয়ের আগে তোমার সঙ্গে পরামর্শ করলো না? তাহলে আজ তো তাকে ঠকতে হতো না। আমি না হয় ঠকিনি, কিন্তু সে তো ঠকেছে। তুমি ঠকনি? না, ঠকেছে নানু ভাই। ওই বুড়ো ঠক জোচ্চোর নানু ভাইয়ের সঙ্গে প্রতারণা করেছে। আমি মামলা দিব, শখানিক মামলা দিয়ে ওর জীবন ধ্বংস করে দিব। তুমি প্লিজ আপাতত প্রথম মামলাটা নাও। না না না, অনেক সময় চলে গেছে। বন্দুক কোথায় তোমার? ওটা নিয়ে আসো। ওই নাফের আর ওই আইটেম বোমকে আজ আমি ছাড়বো না। বলা চলে কিছু বুঝে উঠবার আগেই কাদের খানকে প্রায় তুলে নিয়ে গেল শান্তি।
সঙ্গে 2 জন কনস্টেবলও নিতে হলো। অফিসের স্টাফদের বিস্ময়ের দমকে হেসকে উঠে গেল। কি হচ্ছে তারা কিছুই বুঝতে পারছে না। হঠাৎ তাদের স্যারের বউ উদয় হলো কোথায় থেকে, আবার হঠাৎ পুলিশই বা কেন? কাজের ফাঁকে এসব চিন্তা ঘুরপাক খেলো। কলিগদের সাথে সমালোচনা করলো। এদিকে শান্তি কাদের খানকে নিয়ে অস্থির মনে নুবাইতের ফ্ল্যাটে চলে এলো। দরজা তখনও খোলা, তাই অনায়াসে ভেতরে গিয়ে নুবাইতের ঘরে যেতেই তার সমস্ত উত্তেজনা উদ্দীপনা কিছুক্ষণের জন্য থমকে গেল। পাশাপাশি বসে কফি খাচ্ছে নাফের আর সেই মেয়েটার দিকে সূক্ষ্ম নজরে তাকালো শান্তি। লম্বা ফিনফিনে দেহের শ্যামলা মেয়ে, বয়স অনুমান করা যাচ্ছে না, কিন্তু শান্তির চেয়ে ঢের বেশি বয়স এটা বোঝা যাচ্ছে। মেয়েটার চেহারা মায়াবী, পরনে লেডিস শার্ট প্যান্ট, ফিগার নেই বললেই চলে। শান্তি আপাদমস্তক দেখে নিয়ে হিংসেই জ্বলে মুখ ভেঙচাল। এরপর চোখ মাটমাট করে তাতে দাঁত পিষে আঙুল তুলে বলল, এই সেই কালনাগিনী যে ঘন্টাখানেক আগে নাফেরের দিকে উবু হয়ে কপালে চুমু খাচ্ছিল। আর এই হলো আমার 420 জামাই, ব্যাটা লম্পট। বলতে বলতেই কোনো কিছু পরোয়া না করে সোজা গিয়ে নুবাইতের কলার চেপে ধরল। নুবাইত হকচকালো, বিস্ময় হতবিহ্বল হয়ে পড়ল যেন। এরপর যখন শান্তির মুখে ভাষা অভিযোগ শুনল, দেখলো পুলিশ অফিসারকে, টের পেল অবাধ্য উশৃঙ্খল বুদ্ধিহীন শান্তির কাণ্ড। এক নিমেষে মাথা গরম হয়ে চোয়াল কঠিন হয়ে উঠল। শান্তির 2 হাতের কবজিতে প্রচণ্ড শক্ত করে চেপে ধরে দৃঢ় গলায় থমকে উঠল। স্টপ দিস ননসেন্স। নুবাইদের এই এক ধমকে শান্তি কপকাত, তার সমস্ত শক্তি নিঃশেষ হয়ে মাথা ঘুরতে লাগলো। পাশে বসে থাকা মেয়েটার হাতও কাঁপতে লাগলো। কফির মগটা ধরে রাখা মুশকিল হয়ে শেষ পর্যন্ত মগটা ফ্লোরে পড়েই গেল। বসা মানুষটা থরথর করে কাঁপতে কাঁপতে উঠে দাঁড়িয়ে রইল। নুবাইদকে সে ছোট্টবেলা থেকে চেনে, আর জানে এই ধমকের মানেটাও। কি ভয়ঙ্কর রেগে গেছে মানুষটা। টালমাটাল শান্তি থম মেরে দাঁড়িয়ে রইল, চোখ দুটো বিভৎস লাল। নুবাইদ ধীরে সুস্থে উঠে দাঁড়িয়ে কঠিন মুখে একবার শান্তিকে দেখে কাদের খানের দিকে তাকালো। কাদের খান সঙ্গে সঙ্গে হাত বাড়িয়ে দিলেন। বোঝা গেল সেও কিঞ্চিত ভয় পাচ্ছে, বিব্রত বোধে ভুগছেন। নুবাইদ হ্যান্ডশেক করে প্রস্তুত ছুড়ল। হঠাৎ এখানে? বসুন, বসে কথা বলুন, আমি কফি বলছি। কাদের খান এবার ঘামতে শুরু করলেন। শান্তির অভিযোগে চক্করে পড়ে এভাবে আসা ঠিক হলো না। মান সম্মান নিয়ে ফিরতে পারবে কিনা সন্দিহান। নাজির তালুকদারের একমাত্র নাতি নুবাইদ তালুকদার। কে না চেনে এদের, কার না অজানা এদের ক্ষমতা সম্পর্কে। এরই মধ্যে শান্তি ফুঁসে উঠল আবার। কাদের খানকে বলল, মামুর বন্ধু, অ্যারেস্ট দেম প্লিজ। ফের শক্ত একটা ধমক দিল নুবাইদ। শান্তি আপাদমস্তক কেঁপে উঠলেও রক্তলাল চোখে তাকাতে ভুলল না। নুবাইদ আস্তে ধীরে কাদের খানকে জিজ্ঞেস করল, কেন এখানে এসেছেন? বাইরে 2 জন কনস্টেবল আছে, একথা গোপন করে কাদের খান বললেন। শান্তি আমার বন্ধুর ভাগ্নি, মিস্টার নুবাইদ। ও আচ্ছা, এই ব্যাপার। কাদের খান চোরা চোখে এবার পাশের মেয়েটার দিকে তাকালেন, বললেন, ইনি কে? তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো নুবাইদ। এরপর শান্তির দিকে তাকিয়ে জবাব দিল, আমার কাজিন, ছোট কাকার মেয়ে, আজই দেশে ফিরেছে। কাকাকে নিশ্চয়ই চেনেন। ঢোক গিললেন কাদের খান, বললেন, মিস্টার নুবাইদ, শান্তি বাচ্চা একটা মেয়ে, ওর হয়তো কোনো মিস্টেক হয়েছে। মাথা ছাকালো নুবাইদ, বলল, বোঝার জন্য ধন্যবাদ। মিস্টেকটুকু তাহলে পার্সোনালি মিটিয়ে নেই আমরাই। আপনি আসতে পারেন। কাজিন? কালনাগিনীটা নাফেরের কাজিন? কালনাগিনীটা নাফেরের কাজিন? তাহলে ওটা কি ছিল? শান্তি ভাবলে মশগুল থাকাকালীনই বিদায় নিয়ে চলে গেলেন কাদের খান। এদিকে নুবাইদের ছোট কাকার বড় মেয়ে, যে এত বছর বাইরে ছিল, তাকে নুবাইদ বলল, হেনা, মিট মাই ওয়াইফ শান্তি সুধা। চমকে উঠল হেনা, অদ্ভুত চোখে তাকিয়ে আকস্মিক বলল, এই স্টুপিডটা তোর বউ? হুঁশ ফিরল শান্তির। হেনার কথা শুনতেই রক্ত চড়ে গেল মাথায়। কত বড় সাহস, তাকে স্টুপিড বলে! মামুর বন্ধু? কোথায় মামুর বন্ধু? এই কাল নাগিনীকে এক্ষুনি শ্যুট করে দিক, আর এই নাফের একে তো। ভেবেই আবারও কলার চেপে ধরল নুবাইদের, চিৎকার করে বলল, মিথ্যুক, ক্যারেক্টারলেস! তোর কাজিন বেডরুমে ঢুকে তোকে চুমু খায়? বউয়ের সঙ্গে ফষ্টি করার মুরদ নেই? আলাদা ফ্ল্যাটে মেয়ে তুলে ফষ্টি করিস? তোর জীবন আমি ধ্বংস করে দিব, ছাড়খাড় করে দিব তোর জীবন। বলে এবার নাফেরকে ছেড়ে হেনার দিকে তেড়ে গেল। চোখের পলকে হেনার চুলের মুঠো ধরে টান দিয়ে বলল, এই 3rd ক্লাস মেয়ে, আমি স্পষ্ট দেখেছি তুই নাফেরকে চুমু দিচ্ছিলি। নষ্ট মেয়ে, তুই আমাকে স্টুপিড বললি কোন সাহসে? আমি তোর জামাইকে চুমু দিয়েছি না তুই দিয়েছিস? আকস্মিক হট্টগোলে মাথা ধরে গেল নুবাইদের। দিশেহারা হয়ে কোনো ক্রমে শান্তির কোমর পেঁচিয়ে ধরে সে বোঝালো, শান্তি, শান্ত হও। ও আমার কাজিন, হুমুর বড় বোন। তুমি জানো ওর কথা, দেখোনি তাই ভুল বুঝছো। শান্তিকে চাপটে ধরে এই কথাগুলো বলেই হেনাকে বলল, হেনা, তুই প্লিজ বাড়ি চলে যা। তুই কাউকে না জানিয়ে দেশে ফিরেছিস, ভালো কথা।
এবার বাড়ি গিয়ে রেস্ট কর, আমি পরে ওকে নিয়ে ফিরবো। হেনা রাগে ক্ষোভে কান্নায় প্রায় গলায় বলল, একটা বদ্ধ উন্মাদ মেয়েকে বিয়ে করে তুই ঠিক করিসনি নাফে। মা বলেছিল আমাকে তোর জন্য ও ঠিক নয়, একদম ঠিক নয়। এরপর আর এক মুহূর্ত দাঁড়ালো না, লাগেজ নিয়ে বেরিয়ে গেল ফ্ল্যাট থেকে। বুকের ওপর লাগাতার কিল ঘুষি পড়ছে নোবায়েতের, তবুও শান্তিকে দুহাতে জড়িয়ে শূন্যে তুলে রয়েছে সে। হেনা বেরিয়ে যেতেই কয়েক পা এগিয়ে মেইন ডোর লক করে দিল। এরপর তীব্র জেদ নিয়ে অশান্ত শান্তিকে শিক্ষা দিয়ে শান্ত করতে উদ্যত হলো। কাপড় ছুঁড়ে মারার মতো বিছানায় ছুঁড়ে মারল ওকে। চোয়াল দুটো শক্ত করে রাগত চোখে তাকিয়ে বলল, পাগলামি শেষ ধাপও কমপ্লিট করে ফেলেছো। মিথ্যা ব্লেম পেতে পেতে আমি অতিষ্ঠ। এবার তোমার পাগলামি বন্ধ করব। বউয়ের সঙ্গে ফষ্টি নষ্টি করার মুরদ আছে কি নেই সেটাও দেখাবো। যতই তর্জন গর্জন করুক নোবায়েত শান্তির কাছে এসে শরীর স্পর্শ করে দুর্বল হয়ে পড়ল। শান্তি তার বউ, মেয়েটা দুষ্টু মিষ্টি চোখ ধাঁধানো সুন্দরী। অল্প বয়সী স্ত্রী পাকা এই বউটিকে শান্ত হয়ে ঠান্ডা মাথায় সামলাতে হবে। শান্তির নরম শরীরের উপর অবু হয়ে হাত বাড়ালো সে। ডান গলাটা স্পর্শ করে শীতল কণ্ঠে বলল, এমন অশান্তি করো না শান্তি, অনেক ভালোবাসা দেব, আদরে আদরে ভরিয়ে রাখবো। শুধু শান্ত থাকো, আমাদের বৈবাহিক জীবনের সুস্থতা দাও, আমাকে ভালোবাসার ট্রাই করো, পুরো দুনিয়া পায়ের তলায় এনে দেব। নোবায়েতের নরম গলায় সুযোগ পেল শান্তি। রাগে ফুঁসে উঠে কলা চেপে ধরলে শক্ত করে, কটমট করতে করতে বলল, ভেলকি দেখাবি না? তুই ওই মেয়ের সাথে লুতুপুতু করছিলি, নিজের চোখে দেখেছি। তোকে আমি ছাড়বো না। বাড়িতে বউ রেখে আলাদা ফ্ল্যাটে মেয়ে তুলিস? তুই একটা ক্যারেক্টারলেস। চোখ মুখ লাল করে অত্যন্ত হিংস্র হয়ে শান্তি কথাটা বলতেই নোবায়েতের মুখ চেপে ধরল। কঠিন চোখে তাকিয়ে বলল, তোমার ভুল হচ্ছে শান্তি, আমার 28 বছরের জীবনে কেউ আমাকে এরূপ অভিযোগ করতে পারেনি, তুমি ভুল বুঝছো। মুখ চেপে ধরা হাতে শক্ত করে কামড়ে দিল শান্তি। আহত হয়ে হাত সরিয়ে ফেলল নোবায়েত। ঠোঁটে এখনো জখম হয়ে আছে তার, আজ আবার হাতে। কোথায় সেই নরম ঠোঁটে নরম শরীরে স্বামীর চিহ্ন লাগাবে তা না, মেয়েটাই বারবারে তার শরীরে বউস্বরূপ চিহ্ন দিয়ে যাচ্ছে। হতাশ নোবায়েত, ভীষণ হতাশ। বাচ্চা মেয়ে বলে ছাই দিয়ে ধরতেও পারছে না, যেমন ধরে ল্যাটা মাছ। হাত সরিয়ে নিলেও নিজ সরলে না। শান্তি ওর বুকে কিল ঘুষি দিল। এত ছটফট শুরু করলো যে সামলানো কঠিন। এমত অবস্থায় আচমকা সে এক কাজ করে বসলো। অশান্ত শান্তিকে জব্দ করার নতুন এক টেকনিক যাকে বলে। এই টেকনিকে কাজ না হলে শেষে বাধ্য হয়ে বউমায়ের খাতায় নাম লেখাতে হবে। তা নয়তো উপায় নেই। এই ধানি লঙ্কা, দজ্জাল বউ সামলাতে তাকে কঠিন হতে হবে। শান্তির হাত দুটো চলছিল ভীষণ। নোবায়েত ওর সে হাত নিজ আয়ত্তে নিয়ে নিল। আঙুলের ফাঁকে আঙুল গুজে হাত দুটো বালিশের সঙ্গে ঠেকিয়ে অদ্ভুত দৃষ্টিতে তাকালো। সে দৃষ্টি দেখে বুক ধকধক করে উঠল শান্তির। পাখির কিচিরমিচিরের মতো করে বকাঝকা করতে লাগলো। নোবায়েতের চোখের নেশা তখন ঠোঁটে এসে থেমেছে। শান্তি কিছু বুঝে উঠবার আগেই পুরুষালী ঠোঁট জোড়া ওর গালে চলে এলো। একটা গভীর স্পর্শ গেড়ে রইল যেন। ধুকপুক শুরু হলো বুকের মাঝখানে। সর্বাঙ্গে বয়ে গেল মাতাল করা এক শিহরণ, যে শিহরণ তার সকল রাগ ক্ষোভ ঘৃণা শুষে নিয়ে একরাশ ভালো লাগায় আচ্ছন্ন করে রাখলো। শ্রিয়মান হয়ে রইল শান্তি। চোখ জোড়া বুঝে অনুভব করলো নাফের ওর গাল ছেড়ে ঠোঁটে এগোচ্ছে। শরীর জুড়ে এক ঝংকার দিয়ে উঠল। টালমাটাল নিঃশ্বাসের তোড়ে ঠোঁট দুটো জব্দ হওয়ার আগেই সে মুখ ঘুরিয়ে নিল। নোবায়েতের ঠোঁট গিয়ে ঠেকলো ওর কানের নিচে। ছেলেটা লাভ বাইটে অতিষ্ঠ করে তুলল যেন। ধীরে ধীরে পুরো গলায় ছেয়ে গেল নোবায়েতের ঠোঁটের উষ্ণ আর্দ্র চুমু। এমন বাঁধনে বেঁধে রেখেছে যে নড়তেও পারছে না শান্তি। শুনছে নোবায়েতের ভারিক্যে নিঃশ্বাস, অনুভব করছে পাগল প্রায় করা স্পর্শগুলো। বুকের গভীরে তীক্ষ্ণ এক যন্ত্রণা হচ্ছে। শরীর জুড়ে মাতাল করা সুখ। চোখের কার্নিশ বেয়ে দুফোঁটা অশ্রু গড়ালো নিমেষে। নোবায়েত তখন ওর নরম দেহে বুকের বিভাজনে স্বর্গীয় সুখে মত্ত। শান্তির হৃদয় ছটফট করছে। নোবায়েত ওর হাত দুটো ছেড়ে দিয়েছে, তবুও তাকে ঠেলে দিতে পারছে না। শরীর মন দুইটো চাইছে, আরও চাইছে। নোবায়েতের এই স্পর্শকে চাইছে খুব গভীর করে। নোবায়েত নিজেও নেশায় পড়ে গেছে। এ নেশা আর ছাড়াবার সাধ্য বা ইচ্ছে নেই। এক পলক তাকিয়ে দেখলো শান্তিকে। এগিয়ে এসে কপালে চুমু খেলো। ফিস ফিস করে বলল, কি লাফালাফি শেষ? কেমন জব্দ? শান্তি লজ্জা পেল। ঘোরের মাথায় খামছে ধরল নোবায়েতের বাহু। নোবায়েতের অনুভূতি তুঙ্গে উঠল।
অধৈর্যতার পুরুষ বদ্ধ উন্মাতের মতো শান্তিকে বুকে টেনে নিল। এরপর হাত চালিয়ে তড়িৎ জামার চেন খুলতে উদ্যত হতেই বিকট শব্দে ফোন বেজে উঠল। বিরক্তিসূচক শব্দে থেমে গেল নোবায়েত। পরক্ষণে আবার অস্থিরতায় মগ্ন শান্তির কানের লতিতে প্রগাঢ় ছোঁয়ায় চুমু খেল। শান্তির অবস্থা তখন শোচনীয়। দুহাতে নোবায়েতকে খামছে ধরেছে। বেঈমান ফোনটা বেজে চলেছে তখনও। ইম্পর্টেন্ট কল হতে পারে ভেবেই ছেড়ে দিল বউকে। শান্তি চুনোপুটির মতো মুখ করে বিছানায় শুয়ে পড়ল। নোবায়েত উঠে গিয়ে ফোন রিসিভ করলো। সত্যি জরুরি কল। ফোনে কথা শেষ করে নোবায়েত শান্তিকে বলল, মিসেস শান্তি সুধা, আমরা কদিন এখানে থেকে যাই, কি বলেন? জবাবটা এলো অনেকক্ষণ পর। থমকানো স্বরে শান্তি বলল, আমার উত্তর চাই নাফের। মেয়েটা কেন কিস করলো আপনাকে? শান্তির ওই থমকানো গলায় একটু অবাক হলো নোবায়েত। কপালে ভাঁজ ফেলে এগিয়ে এসে বসে বলল, তোমার ভুল হচ্ছে। শরীরের শক্তি ক্ষীণ, তবুও শান্তি রয়েছে উঠে বসলো। তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলল, ভুল হচ্ছে না নাফের, আমি স্পষ্ট দেখেছি। আপনিও শেষ পর্যন্ত পরকীয়ায় জড়ালেন। আপনি এক কাজ করুন, যত তাড়াতাড়ি সম্ভব আমাকে ডিভোর্স দিন, তারপর ওই মেয়েটাকে বিয়ে করে নিন। তবুও পরকীয়া করবেন না। আমি খুব ঘৃণা করি এই শব্দটাকে, খুব। শান্তির গলা কেঁপে উঠল। নাফের চমকে গেল ওর কাপাসার শুনে আর লাল হয়ে আসা চোখ দেখে। বিচলিত ভঙ্গিতে হাত বাড়িয়ে ওর গাল স্পর্শ করে বলল, ট্রাস্ট মি শান্তি, ও আমার কাজিন, হুমুর বড় বোন। আমরা দুজন পিঠোপিঠি। বয়সে ও আমার কিছু মাস সিনিয়র। ওর সঙ্গে আমাকে জড়িয়ে মিথ্যা অপবাদ দিও না। শান্তি রেগে গেল। সে মিথ্যা অপবাদ কেন দেবে? স্পষ্ট দেখলো মেয়েটা চুমু দিচ্ছে নাফেরকে। 1 মিনিট মেয়েটা চুমু দিচ্ছিল, নাফের শুয়েছিল, তার চোখ দুটো বন্ধ ছিল। তাহলে এখন অস্বীকার করছে কেন? অস্থির চিন্তে শান্তি বলল, আপনি সত্যিটা স্বীকার করুন নাফের। আমি কিন্তু মিথ্যা সহ্য করতে পারি না। আমি মিথ্যা বলি না শান্তি। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। তুমি সব সময় ফ্যান্টাসিতে ভুগো, তাই ভুল দেখেছো হয়তো। এটা সম্পূর্ণ তোমার কল্পনা। এ পর্যায়ে কান্না প্রায় হয়ে অনুরোধ করে শান্তি, আমি এতটাও অবুঝ বোকা না নাফের। প্লিজ সত্যিটা স্বীকার করুন। আপনি যদি সত্যি স্বীকার করে আমার কাছে ক্ষমা চান, ওই মেয়ের কাছে নেক্সট আর না যান, মোট কথা পরকীয়া না করেন, আমি আপনাকে ক্ষমা করে দিব, কোনো শাস্তি দিব না। আশ্চর্য হয়ে গেল নোবায়েত। এসব কি বলছে শান্তি? পরকীয়া করবে সে? এসব শোনাও যে পাপ, কিন্তু ওর কথা অনুযায়ী শুনে তো ওকে মিথ্যা মনে হচ্ছে না। তবে কি সত্যি ফ্যান্টাসি? মেয়ের জীবন থেকেই কি ভয় পায় শান্তি? পেতেও পারে, যতই হাট্টাগট্টা ভাব করুক। আসলে তো বাচ্চা মেয়ে। মায়া হলো শান্তির প্রতি। বুকে জন্মানো অল্প ভালোবাসা বিস্তার প্রগাঢ় হলো। দুহাতে কাছে টেনে বুকে আগলে নিল মেয়েটাকে, বলল, শোনো বউ, শরীরটা ভালো লাগছিল না, আমি ঘুমাচ্ছিলাম। মেইন ডোর লক করতে খেয়াল ছিল না। হেনা দেশে আসবে জানতামই না। আমাদের সারপ্রাইজ দেওয়ার জন্য হুট করে এসেছে। আমি এখানে আছি জানে, তাই আমাকে এখানে এসেই সারপ্রাইজ দিল। জাস্ট ঘরে এসে আমাকে ঘুম থেকে জাগিয়ে তুলেছে। এর পরপরই আমরা কফি খেতে খেতে টুকটাক কথা বলছিলাম, আর তুমি এলে। চমকে উঠল শান্তি। নাফেরের কথা বিশ্বাস করতে ইচ্ছে করলো। তবে কি সে ভুল দেখলো, নাকি নাফের অনেস্ট থাকলেও মেয়েটা নয়? এমন তো নয় সিনেমেটিক কিছু ঘটলো। নাফের ঘুমে আর হেনা এসে ঘুমন্ত নাফেরকে চুমু দিল, আর আমি এসে ওই দৃশ্যটা দেখেই ভুল বুঝলাম। না না, আমি সিনেমার নায়িকাদের মতো বোকা না, আমি বুদ্ধিমতী। কিছু একটা গড়বড় তো আছেই, যা আমাকে খুঁজে বের করতেই হবে। ভেবেই লম্বা এক নিঃশ্বাস ছাড়ল শান্তি। মাথা তুলে একবার তাকালো নোবায়েতের দিকে, বলল, এতদিন বাড়ি কেন ফেরেননি নাফের? কেন, বুড়োটাকে মিস করছিলে বুঝি? একদম না, আপনাকে মিস করতে আমার বইই গেছে। কথাটা বলেই নোবায়েতের বুকে মাথা রেখে চোখ বন্ধ করে রইল। নোবায়েত স্মিত হেসে দুহাতে জড়িয়ে ধরল ওকে, মাথার মধ্যেখানে চুমু দিয়ে বলল, বুড়োটাকে ভালোবেসে ফেললে নাকি শান্তি? 4 বছর পর বাড়ি ফিরল হেনা। ফিরেই মায়ের বুকে মুখ গুজে কাঁদছে, কারোর সঙ্গে কথা বলছে না। তানজিনা বেগম মেয়ের দুঃখ বুঝল। চোখের পানি আটকাতে পারল না সেও। কত স্বপ্ন ছিল নোবায়েত আর হেনার বিয়ে দেবে। সব স্বপ্ন তার শ্বশুর ভেঙে চুরমার করে দিল। দ্বিতীয়বারের মতো মন ভাঙল হেনার। তাও ভালো দ্বিতীয়বার ঘর ভাঙেনি। মেয়েকে সে কথা বলতেই হেনার কান্না বাড়ল। ভাঙা কণ্ঠে বলল, ভেঙেছে আম্মু, ভেঙেছে। দ্বিতীয়বার স্বপ্নে দেখা ঘর সংসার ভেঙে চুরমার হয়ে গেছে। তানজিনা বেগম চমকে উঠল। নিজেকে তার অসহায় লাগলো খুব।
মাত্র 17 বছর বয়সে বিয়ে দিয়েছিল মেয়েটার। স্বামী মাদকাসক্ত ছিল বলে 1.5 বছরের মাথায় সে বিয়েটা ভেঙে গেল। ডিভোর্স হওয়ার পর হতাশা জেঁকে ধরেছিল হেনাকে। কতবার সুইসাইড করতে গিয়েছে হিসাব নেই। শেষবার ওকে বাঁচালো নোবায়েত। মধ্যরাতে ছাদ থেকে লাফ দিতে গিয়েছিল। লোডশেডিং থাকায় ছাদে এসেছিল নোবায়েত। আবছা আলোয় হেনার কর্মকাণ্ড আজ করতেই পেছন থেকে জাপটে ধরে বাঁচায়। প্রথমে ধস্তাধস্তি করে হেনা, কিন্তু নোবায়েত ওকে শক্ত করে জড়িয়ে রাখে। সেই মুহূর্তে কাজিন বোন হিসেবেই আগলে ছিল নোবায়েত, কিন্তু ওর বুকে ভালোবাসার আশ্রয় খুঁজে নিয়েছিল হেনা। ডিভোর্সের পর এমন করে কেউ বুকে আগলে ভরসা দেয়নি, নোবায়েত দিয়েছিল। ওর বুকে পরম শান্তিতে চোখ বুজেছিল ঘন্টার পর ঘন্টা, যা চিরস্থায়ী করতে ওর সব কথা মনে, সব শর্ত পালন করেছে। বিদেশে গিয়ে পড়াশোনা করে ক্যারিয়ার গড়া, দেশে এসে নিজেদের বিজনেসের হাল ধরার জন্য নিজেকে সম্পূর্ণভাবে তৈরি করার শর্ত ছিল। শর্ত পূরণ করে ফিরে এসেছে সে। চেয়েছিল দেশে ফিরে স্বপ্ন পূরণ করতে, কিন্তু তার অনুপস্থিতিতেই তার মানুষটা এভাবে অন্য কারো হয়ে যাবে বুঝতে পারেনি। মাকে দোষারোপ করছে। তুমি কেন বিয়েটা আটকালে না আম্মু? কেন? খালামণিকে কেন আগেই জানালে না? আমি নাফিরকে ভালোবাসি। এখন কি করে বাঁচবো আমি? কি করে সহ্য করব নাফিরের পাশে অন্য মেয়েকে? বাড়ির বড় মেয়ে দেশে ফিরেছে, তাই বেশ হইচই পড়ে গেল। দাদুভাই ছোট ছেলেকে সঙ্গে নিয়ে বাজার করে আনলেন। তাসলিমা বেগম ফোন করলেন ছেলেকে তাড়াতাড়ি বাড়ি ফেরার জন্য। নোবায়েত শান্তিকে নিয়ে ফিরল 1 ঘন্টা পরই। শান্তির মাথা অনেকটাই ঠান্ডা। সে ঘরে গিয়ে শাওয়ার নিল। তারপর রান্নাঘরে এসে দেখলো আজ এলাহি আয়োজন হচ্ছে। শাশুড়ির পাশে দাঁড়িয়ে রান্না দেখতে শুরু করলো সে। তাসলিমা খুশি হলেন। রান্নার পাশাপাশি শান্তিকে শেখাতেও লাগলেন। সে সময় চোখ মুখ আধার করে রান্নাঘরে এলো তানজিনা। শান্তিকে দেখে মুখটা কঠিন হয়ে গেল। শান্তি হাসি হাসি মুখে চোখ পিটপিট করলো, ফলে জ্বলে উঠল তানজিনা। ঠাসঠুস শব্দে কাজ হাত দিল। তাসলিমা বেগম তার শান্তিকে বললেন, শান্তি মা, যাও তোমার বড় আপার সাথে আলাপ করো গিয়ে। তানজিনা ফুঁসে উঠল, কোনো দরকার নাই আপা, ও আরাম করতেছে। শান্তি ভুরু কুচকে ফেলল। হেনা ফেনাকে তার একটুও ভালো লাগেনি। তখন যে দৃশ্য দেখেছে এতে মাথায় রাগ চড়েই আছে। আলাপ করতে সে এমনিতেই যেত না, কিন্তু যেই শূন্য হেনা আরাম করছে অমনি আরাম ভঙ্গ করতে ওর মনে আকুপাকু শুরু হলো। কাজে ব্যস্ত শাশুড়ি আর খালা শাশুড়িকে রেখে আলগোছে রান্নাঘর থেকে বেরিয়ে এলো সে। উপরে উঠে হেনার ঘরে দরজায় টোকা দিল। ভেতর থেকে শোনা গেল, দরজা খোলাই আছে। ভেতরে ঢুকে লম্বা করে সালাম দিল শান্তি। আসসালামু আলাইকুম আপা, আমি আপনার ছোট ভাইয়ের বউ। আকস্মিক শান্তির আগমন। আবার হ্যাংলার মতো আপা ডাকছে, বলছে তার ছোট ভাইয়ের বউ। এক নিমিষে মাথা গরম হয়ে গেল। রাগে চিবিয়ে চিবিয়ে বলল, কিসের আপা? কে আপা? আর ছোট ভাই? কে আমার ছোট ভাই? আশ্চর্য মুখে এগিয়ে এলো শান্তি। অপদমস্তক হেনাকে দেখে মনে মনে বলল, ওরে বেটি, আমার জামাইকে ছোট ভাই শুনতে এত জ্বালা ধরে মনে? হ্যাঁ, তার মানে আসলেই তোর মনে গন্ডগোল আছে। চিন্তা করিস না, তোর জ্বালা বাড়াতেই শান্তি শুধু একাই যথেষ্ট। লজ্জা মিশ্রিত হাসলো শান্তি। গুটি গুটি পায়ে গিয়ে বসলো হেনার পাশে। তারপর পা দুলাতে দুলাতে বলল, কেন? নাফির তো বলল আপনি তার বড় আপা, কয়েক মাসের সিনিয়র তার থেকে আপনি। নিমেষে চোখ লাল হয়ে গেল হেনার। হতভম্ব গলায় বলল, নাফির বললো এটা? ও তো কখনো আমাকে আপা ডাকে নাই। মাত্র কটা মাস তো আর ফ্যাক্ট হয়ে দাঁড়ায়নি আমাদের মাঝে। মাথা নাড়ালো শান্তি। দুলানো পা দুটো তুলে আয়েশ করে বসে বলল, হ্যাঁ বললো তো। আমি তো আপনাদের ভুল বুঝেছিলাম। ভেবেছিলাম নাফিরের চরিত্র খারাপ, সে পরকীয়া করছে। কিন্তু নাফির যখন আমাকে জড়িয়ে ধরে আদর করে করে সব বোঝালো, তখন আমার ভুলটা ভেঙে গেল। আচমকা বিছানা থেকে উঠে পড়ল হেনা। রাগে কাঁপতে কাঁপতে চিৎকার করে বলে উঠল, এ মেয়ে, কি বলছো এসব? নাফির তোমাকে আদর করলো? ভ্যাবাচাকা খেয়ে শান্তিও দাঁড়িয়ে পড়ল। মিটিমিটি হেসে বলল, বারে, আদর করবে না? আমি তার একমাত্র দুষ্টু মিষ্টি সুন্দরী বউ বলে কথা। হেনা ঘেমে উঠল। তার এত বছরের সাধনা সব শেষ, সব শেষ। একজন ডিভোর্সি মেয়ে হয়ে বছরের পর বছর সে নিজেকে সংযমে রেখেছে। বিদেশে এত সুযোগ থাকা সত্ত্বেও সে কারোর সাথে সম্পর্কে যায়নি। গায়ের রং চাপা হলেও প্রেমের প্রস্তাব কম পায়নি। শুধুমাত্র নাফেরের জন্য নিজেকে বেঁধে রেখেছে। আর নাফের এই হাঁটুর বয়সী মেয়েটাকে আদর করলো। চোখ মুখ খিচে ফেললো হেনা। চিৎকার করে বলল, বেরিয়ে যাও, যাও বেরিয়ে। চমকে উঠল শান্তি। পাগল নাকি? ষাঁড়ের মতো চেঁচাচ্ছে কেন? বাবারে ধমক! তার জামাই তাকে আদর করেছে। এটা শুনে তোর কেন জ্বলবে রে কুচুটে বুড়ি? বয়স তো কম হয়নি। ঠিক সময়ে বিয়ে করলে আমার বয়সের কাছাকাছি ছেলে মেয়ে থাকতো।
মনে মনে ভেবেই বেরিয়ে আসার সিদ্ধান্ত নিল। হেনাফেনাকে স্বাভাবিক লাগছে না, পাগল পাগল বিহেভিয়ার। রাগের মাথায় যদি কামড়ে বসে, সে ভালো হয়েই রাগ উঠলে নাফেরকে কামড়ে দেয়। আর এ তো পাগল। ঢোক গিলল শান্তি। আজকের মতো আর জ্বালাবে না ভেবেই বেরিয়ে যেতে উদ্যত হলো। হেনা হঠাৎ চিল্লিয়ে উঠল। 1 মিনিট দেখি। বলেই শান্তিকে শক্ত হাতে টেনে ধরল। তারপর ওর গলার দিকে কঠিন দৃষ্টিতে তাকিয়ে হাত বুলালো লালচে হওয়া দাগটায়। কি ঘটেছে বুঝেই দাঁতে দাঁত পিষে বলল, নির্লজ্জ বেহিয়ামি, লাভ বাইট নিয়ে ঘুরে ঘুরে মানুষকে দেখাচ্ছ। হকচকিয়ে গেল শান্তি। হাত দিল গলায়। লাভ বাইট কই, সে তো দেখেইনি। এবার সত্যি সত্যি লজ্জা পেল সে। গাল দুটো লাল হয়ে একাকার হয়ে গেল। হেনা মৃদু ধাক্কা দিয়ে সরিয়ে দিল ওকে। গেট আউট। বিয়ের পর শান্তিকে নিয়ে বেশ হতাশ ছিল নোবায়েত, কিন্তু একসঙ্গে থাকতে থাকতে বাচ্চা মেয়েটার সম্পর্কে দারুণ অভিজ্ঞতা হচ্ছে। শান্তি স্ত্রী পাকা, প্রচণ্ড দুষ্টু আবার জেদিও, বয়সের দোষে মুখ পাতলা আর দুঃসাহসিক। এসব কিছুর বাইরেও শান্তি সম্পর্কে যে বিষয়গুলো আবিষ্কার করলো নোবায়েত, সেগুলো হলো ওর ভেতরে খুব নরম একটা মন রয়েছে, যে মন প্রিয়জনের নিখুঁত ভালোবাসা চায়, আপন জনদের থেকে প্রতারিত হওয়ার ভয়ে ভীত থাকে। বুদ্ধিদীপ্ত ভার মস্তিষ্কের নোবায়েত কিশোরী বউটাকে আপদমস্তক বুঝেই ফেলল। অবশ্য হেনা দেশে আসার পর শান্তির কিঞ্চিত পরিবর্তন তাকে বুঝতে সহায়তা করেছে। ইচ্ছের বিরুদ্ধে বিয়ে, অপছন্দনীয় স্বামী নিয়েও কেউ এত পজিটিভ থাকে, শান্তিকে না দেখলে বিশ্বাসই হতো না। শান্তির আচরণ বেশ উপভোগ করছে নোবায়েত, সেই সাথে সুযোগের সদ্ব্যবহার করারও চেষ্টা করছে। কিশোরী মন কখন ঘুরে যায় বলা যায় না, তাই শান্তিকে ভালোবেসে কাছে টেনে বশ মানাতে চাইছে। অবচেতন মন বলছে খুব বেশি কঠিন হবে না, মেয়েটা খুব সরল, একবার তাকে বুঝে ফেললে, তার ব্যক্তিত্ব সততা টের পেলে ঠিক ভালোবাসবে। ছুটির দিন, অফিসের কিছু কাজ বাড়িতে নিয়ে এসেছে নোবায়েত, সেগুলোই মন দিয়ে করছিল। হঠাৎ শান্তির আগমন ঘটল। ফোঁস করতে করতে নোবায়েতের পাশে বসলো। ল্যাপটপ থেকে চোখ তুলে নোবায়েত বলল, আবার কি হয়েছে? কার সঙ্গে লাগলো? চোখ কটমট করে তাকালো শান্তি। চিবিয়ে খেয়ে ফেলবে নোবায়েতকে এভাবে বলল। কার সঙ্গে লেগেছে মানে? আপনার কি মনে হয় আমি সারাদিন আপনার খালামুনি আর আপনার সঙ্গে লাগালাগি করি? আপা মানে? আপা চিনেন না? গায়ে লাগে। হেনা ফেনাকে আপা বললে? আকস্মিক মনে পড়েছে এভাবে নোবায়েত বলল। ও হেনা, রাগ করছো কেন? ওকে তো আপা ডাকি না, পিঠোবেশি, তাই নাম ধরেই ডাকি। কেন নাম ধরে ডাকবি? তুই জানিস না ও তোকে মনে মনে জামাই ভাবে? ছি, মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ শান্তি। ভয়ঙ্কর রেগে গিয়ে ধমকে উঠল নোবায়েত। এ প্রথম নোবায়েতের রাগ দেখে ধমক খেয়ে কেঁপে উঠল শান্তি। না চাইতেও চোখ গলে এক ফোঁটা অশ্রু ঝরে পড়ল। থমকানো কণ্ঠে মেয়েটা বলল, আমার হৃদয় কাঁপিয়ে ধমক দিলেই সত্যিটা মিথ্যে হয়ে যাবে না নাফের। হেনা আপা আপনাকে ভালোবাসে, পাগলের মতো ভালোবাসে। সে আমাকে সহ্য করতে পারে না। এ পর্যন্ত বলেই বাঁ হাতে চোখের পানি মুছে ছুটে বেরিয়ে গেল শান্তি। নোবায়েত হতভম্ব মুখে ঠাই বসে রইল। কয়েক মুহূর্ত পর হুঁশ ফিরতেই তড়িৎ উঠে দাঁড়ালো। এক হাতে মাথার চুলগুলো পেছন দিকে টেনে ধরে বলল, ও শিট, কাঁদিয়ে ফেললাম ওকে। শাশুড়ি মায়ের ঘরে গিয়ে চুপচাপ শুয়ে আছে শান্তি। নোবায়েত সারা বাড়ি বউকে খুঁজতে খুঁজতে অবশেষে মায়ের ঘরে পেল। দীর্ঘশ্বাস ছেড়ে কাছে গিয়ে নরম গলায় বলল, রাত হয়েছে শান্তি, ঘরে চলো। পাশ ফিরে শুলো শান্তি। না তাকালো নোবায়েতের দিকে আর না কথা বলল। নোবায়েত কাছে এসে কাঁধ স্পর্শ করে ফের বলল, আই এম সরি, ওভাবে ধমক দেওয়া উচিত হয়নি। ঘরে চলো, কথা আছে। নোবায়েতের মা এলেন ঘরে। ছেলের কথা শুনে বললেন, সারাক্ষণ মেয়েটাকে ধমকে কি শান্তি হয় তোমার? এখন এসেছে সরি বলতে। আচমকে উঠে দাঁড়ালো নোবায়েত। বিব্রত হলো মায়ের সামনে বলল, শান্তি কিছুতেও নেই আম্মু, শান্তি শুধু তোমার বৌমার নামেই আছে। ঠোঁট টিপে হাসলো তাসলিমা বেগম। নোবায়েত লজ্জিত হয়ে ঘর ছেড়ে বেরিয়ে গেল। এভাবে মায়ের সামনে রাত বিরাতে বউকে ঘরে ডাকা যায় নাকি? এক হাতে ট্রাউজারের পকেট ঢুকিয়ে চিন্তিত ভঙ্গিতে হেঁটে যাচ্ছিল ঘরের দিকে। হঠাৎ হেনা এসে সামনে দাঁড়ালো। আপাতমস্তক নোবায়েতকে দেখে হৃদয়স্পন্দন বেড়ে গেল তার। কপালে এলোমেলো হয়ে থাকা সিল্কি চুল, সুন্দর স্বচ্ছ ভাষা দুটো চোখ, পুরো ঠোঁট দেখে ঢোক গিলল সযত্নে। এরপরে ধীরে ধীরে বলিষ্ঠ বুক, পেশিবহুল বাহুতে নজর পড়তেই অনুভূতির ঝড় উঠল বুকে। তার আরাধ্য পুরুষ নোবায়েত। হেনার তাকানোতে বিব্রত হলো নোবায়েত। মনে পড়ল তখন শান্তির বলা কথাগুলো, তাই বলল, ঘরে আয় হেনা, কথা আছে। ঘরে গিয়ে মুখোমুখি দাঁড়ালো নোবায়েত। হেনা দুহাত ট্রাউজারের পকেট গুজে দিয়ে অত্যন্ত গভীর কণ্ঠে নোবায়েত বলল, শান্তি তোকে ঘিরে আমাকে ভুল বুঝছে হেনা, তুই ওর সঙ্গে স্বাভাবিক আচরণ করবি।
বুঝাবি আমরা জাস্ট কাজিন। সেদিন ফ্ল্যাটে তোকে দেখেছে, এরপর তুই বাড়িতে আসার পর ওর সঙ্গে বাজে আচরণ করেছিস। বাচ্চা মেয়ে, তাই এসবের ভুলভাল মানে বের করে আমার থেকে দূরে সরে যাচ্ছে। এমনিতেই আমরা কাছাকাছি আসিনি সেভাবে। ক্ষীণ দূরত্ব প্রকারে রূপ নেয়ার আগেই ওর ভুল ভাঙানো উচিত। যেহেতু আমাদের মধ্যে স্বামী স্ত্রীর স্বাভাবিক সম্পর্কটা গড়ে ওঠেনি, সেহেতু আই নিড ইউর হেল্প। একই সঙ্গে তীব্র রাগ আর আনন্দ দুটোই অনুভব করলো হেনা। শান্তি ভুল বুঝুক, এটাই তো চায় সে। আর নুবায়েত কি বলল? তাদের মধ্যে স্বামী স্ত্রীর স্বাভাবিক সম্পর্কই হয়নি। চাপা উত্তেজনায় দম নিতে ভুলে গেল সে। মুহূর্তেই নিজেকে নিয়ন্ত্রণ করে বলল, এটা কোনো কথা না ফের? এই মেয়েটার সঙ্গে তুই সারা জীবন কিভাবে কাটাবি, যার কমন সেন্স এত কম? সব বয়সের দোষ। এই মেয়েটা কোনো দিক থেকেই তোর সঙ্গে যায় না রে। একটা সম্পর্কে বয়স কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয়। জেনারেশন গ্যাপ ভয়াবহ এক সমস্যা। বিয়ের এতগুলো মাসেও তোদের মধ্যে স্বাভাবিক সম্পর্ক গড়ে ওঠেনি, আর কবে উঠবে? আমি বলি কি, তুই একটু গভীরভাবে চিন্তা কর। আজ না হয় আমি কেউ বোঝালাম মানালাম, কিন্তু কাল যে আরেকজন মেয়েকে নিয়ে সমস্যা করবে না এর কি গ্যারান্টি? তুই এত বড় বিজনেসম্যান, তোর কি শত্রুর অভাব আছে? কেউ যদি শত্রুতা করে তোকে নিয়ে কিছু বলে, শান্তি সেটা নিয়েই তোর লাইফ নরক করে ফেলবে। দাদু ভাইয়ের সঙ্গে কথা বল না ফের, দেরি করিস না। চোখ মুখ কুচকে ফেলল নুবায়েত। হেনার কথার অর্থ স্পষ্ট বুঝলো, তাই বিরক্তি গলায় বলল, বিয়েটা ছেলে খেলা নয় হেনা। এই পৃথিবীতে আমাদের মতো এইজ গ্যাপে অনেক দম্পতি রয়েছে, একসঙ্গে থাকছে, সংসার করছে, একে অপরকে ভালোবাসছে। শান্তি সম্পর্কের ব্যাপারে মারাত্মক পজিটিভ। ওকে চিনতে ভুল করিনি আমি, কিন্তু ওর ম্যাচিওর হতে সময় লাগবে। গায়ের জোরে কাছে টানতে চাচ্ছি না বলেই তোর হেল্প চেয়েছি, ব্যাস, আর কিছুই না। আমার উদ্দেশ্য গড়ে তোলা, ভাঙা নয়। হতভম্ব হয়ে গেল হেনা। স্তব্ধ চোখে তাকিয়ে বিব্রত গলায় বলল, ওকে আমি বুঝাবো। আসলে আমি তোর প্রতি পজিটিভ হয়ে কথাগুলো বলেছি, প্লিজ নেগেটিভ নিস না। নুবায়েত মুখ ঘুরিয়ে দাঁড়ালো। হেনা হকচকিয়ে গেল, আর কিছু বলার সাহস পেল না। বেরিয়ে গেল চুপিসারে। চোখ দুটো তার রক্তিম ঝাপসা হয়ে এসেছে। নুবায়েত শান্তিকে ছাড়তে চায় না। তার পক্ষে কি সম্ভব হবে ওদের বিচ্ছেদ ঘটানো? শাশুড়ি মা অনেক বুঝিয়ে শান্তিকে নুবায়েতের ঘরে পাঠালো, কিন্তু শান্তি দেখে ফেললো হেনাকে। মন খারাপ ছিল, সেই মনে এবার আগুন জ্বলে উঠল। নুবায়েত আরও একবার শান্তিকে ডাকতে যেতে উদ্যত হতেই দরজায় মুখোমুখি হলো শান্তির। শক্ত মুখের রক্তিম চাওনা দেখে মস্তিষ্ক শূন্য হলো নুবায়েত। আবারও কি ভুল বোঝাবুঝির জালে আটকে গেল? নিমেষে শান্তি তার বুক বরাবর দুহাতে ধাক্কা দিল, চিৎকার করে বলল, হেনা এই ঘরে কি করছিল? তুই আমাকে এক্ষুনি ডিভোর্স দিবি, আমি এক্ষুনি এ বাড়ি ছেড়ে চলে যাব। বিস্ময় কিংকর্তব্য বিমূঢ় নুবায়েত সাহসে শান্তির মুখে হাত চেপে ধরল। চিৎকার বাইরে গেল বিপদ, বাড়ির পরিবেশ নষ্ট হবে। এরপর চটজলদি দরজা আটকে দিল। আরও বেশি ক্ষেপে গেল শান্তি, খামচে ধরল নুবায়েতকে। বড় বড় নখের আঁচড় পেয়ে মৃদু আর্তনাদ করে উঠল বেচারা। নিমেষে ছিটকে গেল শান্তি। রাগে ফোঁস করতে করতে ফোন করলো নানু ভাইকে। তারপর চিৎকার করে কাঁদতে কাঁদতে বলল, নানু ভাই, আমি এই বিয়েটা করতে চাইনি। জোর করে বিয়ে, বয়স্ক বর, আবার চরিত্রেরও ঠিক নেই। আমি এই বিয়েতে থাকবো না। বাকিটুকু আর বলতে পারল না শান্তি। নুবায়েত ওর থেকে ফোন কেড়ে নিল। প্রচণ্ড বিরক্ত হয়ে বলল, সরি নানু ভাই, শান্তি ভুল বুঝেছে আমাকে। আমি ওকে সামলে নিচ্ছি, আপনি টেনশন করবেন না। কথাটা বলেই ফোন কেটে দিল। শান্তির রাগ বাড়ল, বৈলক্ষী কমল না। ফোন নেওয়ার জন্য ধস্তাধস্তি শুরু করলো। কোনোভাবে থামানো যাচ্ছে না শান্তিকে। নুবায়েতের মেজাজ এতটা বিগড়ালো যে গায়ের সর্বোচ্চ শক্তি দিয়ে শান্তির ফোন দেয়ালে ছুঁড়ে মারল, যা দেয়ালের বাড়ি খেয়ে টাইলসের ফ্লোরে পড়ে ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। তীব্র উত্তেজিত শান্তি এ পর্যায়ে দমল। বড় বড় চোখে তাকিয়ে ঘন ঘন নিঃশ্বাস ফেলতে শুরু করলো। নুবায়েত চোখ মুখ খিচে ডান হাত তুলে বলল,